আসসালামু আলাইকুম। পেড বেস 7 থেকে সবাইকে স্বাগতম। তোমরা পেড বেস 7 থেকে সবাইকে স্বাগতম। হ্যাঁ, আমার কথা সবাই সুন্দর মতো ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা একটু বলবে। আর হচ্ছে সবাই জানাবে কে কোন জায়গা থেকে বলতেছে। আজকে পেড বেস 7 এর সর্বশেষ উন্মুক্ত ক্লাস। আজকের ক্লাসটি দেখে যারা ভর্তি হবে তারাই উপকৃত হবে। আর কোনো ক্লাস পেড বেস 7 এর প্রাইভেট গ্রুপ ছাড়া হবে না, বাকি সবগুলো ক্লাস হবে প্রাইভেট গ্রুপে। নর্মালি আমাদের ফ্রি ক্লাস চলবে, কিন্তু পেড বেস 7 এর সমস্ত গুছানো লেকচার 1, লেকচার 2 এভাবে প্রত্যেকটা ক্লাস হবে তোমাদের যে প্রাইভেট গ্রুপগুলো হয়েছে সেই প্রাইভেট গ্রুপে। তো সবাইকে আমি বলবো আজকে শেষ পর্যন্ত যারা ক্লাসে থাকবে তারা একটু ক্লাসটি শেয়ার করে দাও। আজকের পর থেকে কিন্তু আর কখনো শেয়ার করতে বলবো না, সুতরাং আজকেই শেষ সুযোগ। কারণ প্রাইভেট গ্রুপে কথা বলারও কোনো সুযোগ নেই, শেয়ার করারও কোনো সুযোগ নেই, কমেন্টটাই পড়বো শুধু। ওকে, তো সুতরাং সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লিখো, আর সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। যারা পেড বেস 7 আমাদের এখানে প্রায় 230 প্লাস ভর্তি হয়েছে, আমার জানা মতে প্রায় 250 মতো। তো সবাই দ্রুত গতিতে যুক্ত হয়ে যাও, ইনশাল্লাহ ক্লাস শুরু হবে। ওকে, অনেকে বলতেছো অনেক কষ্ট হচ্ছে গরমের মাঝে। জায়েদ হাসান সুমন ক্লিয়ার। আমি এখনও কিন্তু সর্দি, আমার বয়সটা দেখতেছো কী অবস্থা। মানে এই আমাকে যে ভাইরাসটা পেয়েছে সর্দি জ্বরের, সেটা কেন জানি মনে হচ্ছে যে ও কেন জানি ড্যামিনেশ হচ্ছে না। মানে ও আমাকে বারবার ঘুরে ঘুরে অ্যাটাক করতেছে। ভালো হয়ে গেছিলো গতকালকে, আজকে দেখে আবার শুরু করছে। তো অবস্থা খুবই খারাপ, তোমাদের দোয়াটাই দরকার। আচ্ছা, সিরাজগঞ্জ থেকে স্যার ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে, যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসার কথা না, একটু একটু হয়তো ফ্যানের সাউন্ড থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, বেলকুসি টু হোম স্যার শুনতেছি। ওকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে, কুমিল্লা থেকে যুক্ত হয়েছে। ওয়ালাইকুম সালাম, যারা সালাম দিয়েছো সবাইকে। কক্সবাজার থেকে তারিন যুক্ত হয়েছো। এবং আমি যে প্রত্যেকটা টপিক বলবো, প্রত্যেকটা টপিক ওয়াইজ শুনবে। আরেকটু অপেক্ষা করি, অনেকে যুক্ত হবে। তোমরা দয়া করে একটু শেয়ার করো ক্লাসটি, তাহলে আমার জন্য সবচেয়ে বেস্ট হবে। সবাই একটু ক্লাসটি শেয়ার করে ডান লিখো তো, শেয়ার ডান লিখো তো সবাই ক্লাসটি। যারা আমার স্টুডেন্ট সবাই একটু বলবো তোমাদের নিজেদের বেস্ট ফ্রেন্ডকে একটু করো, একটু কথা বলেই ক্লাসটা শুরু করি, ঠিক আছে। আর 1 মিনিট, শুধু আর 1 মিনিট পরে কথা বলে ক্লাস করা শুরু করব। ওকে, এর মধ্যে অনেকে সালাম দিচ্ছে, সবাইকে ওয়ালাইকুম সালাম। পাটুয়াখালী থেকে ঐশী খুব ভালো মেয়ে, রেগুলার ক্লাস করে। বাঞ্ছারামপুর থেকে তোষার, ওকে। শাহেদ তুমি কই? ওকে, আচ্ছা, যাই হোক, সবাই ইতিমধ্যেই যুক্ত হয়ে গেছে যারা ক্লাস করবে লাইভে। আমি মনে করি যে ক্লাসগুলো মিস না দেওয়া উচিত। ওকে স্যার, আপনার শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ, একটু বেটার। এবং তোমাদেরকে একটা কথা বলি, তোমরা দেখতেছো যারা লাইভ ক্লাস করে ওরা কিন্তু প্রত্যেক অধ্যায় শেষে সৃজনশীল ক্লাস পাবে। এবং তোমরা জানো আমি নতুন একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে আমরা তো প্রত্যেক অধ্যায় শেষে সৃজনশীল পড়াবো। এরপরও কোর্স যখন শেষ হয়ে যাবে তখন আমি টেস্ট পেপার অ্যানালাইসিস ক্লাস করাবো। আগে কিন্তু আমি নিজে টেস্ট পেপার অ্যানালাইসিসের জন্য একটা ব্যাচ খুলতাম, কিন্তু এবার থেকে এটা আর করবো না। এইবার থেকে যখন কোর্স শেষ হবে তখন যারা নিয়মিত ক্লাস করতা লাইভে বা রেকর্ড, তাদের জন্য আমি স্পেশাল কিছু টেস্ট পেপার অ্যানালাইসিস ক্লাস দিব, যাতে তোমার পুরা বইটা পুনরায় রিভাইজ হয়ে যায়, ঠিক আছে। তো সুতরাং এত সুযোগ তোমরা আর পাবে না ইনশাল্লাহ। আচ্ছা, দেখো আজকের প্রথম টপিকটা হলো বায়োমেট্রিক। সবাই একটু দেখো, আজকের প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বায়োমেট্রিক। সবাই একটু যারা শেষ পর্যন্ত ক্লাসে থাকবে একটু ডান লিখো তো দ্রুত গতিতে। শেষ পর্যন্ত ক্লাসে থাকবে যারা একটু ডান লিখো দ্রুত গতিতে, দেন আমরা কথা বলা শুরু করব। মার্কারটা কোথায়? আচ্ছা, যাই হোক, আমরা তারপর কথা বলা শুরু করব। ডান লিখো দ্রুত গতিতে, ডান। ওকে, ফাইন, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম দিচ্ছ অনেকে। ওকে, ফাইন, ওকে 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 ওকে। এবার দেখো বায়োমেট্রিক। তোমরা বায়োমেট্রিক শব্দটার সাথে পরিচিত নেই এমন কেউ নেই। তোমরা সবাই বায়োমেট্রিকটা জানো কি জিনিস। কেন, কিভাবে জানো? কারণ হচ্ছে তোমরা কোনো না কোনো জায়গায় বর্তমানে বায়োমেট্রিক কি করো, ব্যবহার করো। যেমন ধরো আমরা যখন সিম রেজিস্ট্রেশন করি তখন আমরা যে পদ্ধতিতে আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টটা দিই সেটা হচ্ছে এক প্রকার বায়োমেট্রিক, এক কথায় ব্যক্তি শনাক্তকরণ পদ্ধতি। তো স্যার এটা কখন আসছে? এই বায়োমেট্রিক পদ্ধতিটা পৃথিবীতে আসলো কিভাবে? আমাদের দেশকে যখন ব্রিটিশরা শাসন করত, ঠিক আছে,
তখন বিভিন্ন রাজা, বিভিন্ন ধরনের যারা লোক ছিল তারা আমাদেরকে শাসন করত, এবং তারা বিভিন্ন যে নীল চাষিদের কাছ থেকে কর নিত, ঠিক কিনা? সবাই তো এগুলোর সাথে পরিচিত ব্রিটিশ শাসন আমল সম্পর্কে। ঠিক সেম 1858 সালে উইলিয়াম হার্শে নামক একজন লোক না, মানে উনি একজন লর্ড টাইপের লোক ছিল আর কি। উইলিয়াম হার্শে নামক একজন লোক, উনি ওনার আন্ডারে যে লোকগুলা কাজ করে, ওনার আন্ডারে কিছু লোক কাজ করে না, ওরা তো আমাদেরকে দিয়েই কাজ করাতো ব্রিটিশরা। তো ওনার আন্ডারে যে কৃষকগুলা কাজ করে, এদেরকে শনাক্ত করে রাখার জন্য, এদেরকে মনে রাখার জন্য, কে কে কাজ করে আইডেন্টিফাই করে রাখার জন্য, তাদের কাছ থেকে যাতে কর নিতে সহজ হয়, যাতে কোনো মিস্টেক না হয়, এই জন্য তিনি সর্বপ্রথম ব্যক্তি শনাক্তকরণ পদ্ধতি চালু করেন। এক কথায় প্রথমবারের মতো বায়োমেট্রিক পদ্ধতি চালু করছে হচ্ছে 1858 সালে উইলিয়াম হার্শে। মানে তিনি ব্রিটিশ আমলে তিনিই সর্বপ্রথম মানে ব্যক্তি শনাক্তকরণ পদ্ধতিটা চালু করেন। তাহলে বায়োমেট্রিক্স কি? ব্যক্তি শনাক্তকরণ পদ্ধতি। কয়ভাবে করা যায়? দুইভাবে। মূল হচ্ছে মূলত বায়োমেট্রিক দুই পদ্ধতির। একটা হচ্ছে দৈহিক বৈশিষ্ট্যের উপর। আমার লেকচারটা ভালো করে শুনবা, দেখবা, বইও ভালো করে পড়তে হবে না। একটা হচ্ছে দৈহিক বৈশিষ্ট্যের উপর। আর তোমাদেরকে আমি একটু বলে দিই, তোমরা লেকচার কিভাবে করবা, বই কিভাবে পড়বা। আমি আজকে যতটুকু পড়াবো ততটুকু আগে মন দিয়ে শুনে ফেলবা কথা। শোনার পরই আমি যতটুকু পড়াইছি ততটুকু আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই থেকে রিডিং পড়বা। কি বললাম? আমি যতটুকু পড়াইছি ততটুকু আগে লেকচার শুনবা, নোট করবা, তারপরে ঠিক ওই জায়গায় বই থেকে লিখছি সেগুলো দেখবা তোমার প্রিপারেশন এত সলিড হবে, তুমি নিজেও মানে মনে মনে খুশি থাকবা। এই টপিক থেকে আমাকে যে প্রশ্ন দিবে দেখ আমি অ্যান্সার করে আসতে পারবো। ক্লিয়ার? একটু দেখো তাহলে কি বললাম। তাহলে 1858 সালে উইলিয়াম হার্শে সর্বপ্রথম বায়োমেট্রিক পদ্ধতির সূচনা করেন। ঠিক আছে না? এই উপমহাদেশে হয়েছে, কিন্তু ভারতীয় উপমহাদেশ। দৈহিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োমেট্রিক পদ্ধতি। আর 2 নাম্বার হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য। আমি একটা একটা সবগুলা বলবো, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। আচরণগত বৈশিষ্ট্য। স্যার দৈহিক বৈশিষ্ট্য কি কি? দৈহিক বৈশিষ্ট্যগুলো কি কি স্যার? এক নাম্বার হলো ফিঙ্গারপ্রিন্ট। এক নাম্বার হচ্ছে কি? আঙ্গুলের চাপ বা ফিঙ্গারপ্রিন্ট। এক নাম্বার। তোমরা সবাই জানো ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে পরিচিত। আল্লাহ মহানুষকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে যুগে যুগে অনেক মানুষ এসেছে, আরো আসবে। বর্তমানে জীবিত আছে প্রায় 700 কোটি। এই 700 কোটি মানুষের বলা হয়ে থাকে 2 জন মানুষের ফিঙ্গারপ্রিন্ট এক হবে না। তার মানে এটা একটা শনাক্তকরণ পদ্ধতি না, মানে আমার যেটা ফিঙ্গারপ্রিন্ট সেটা অন্য কারোর সাথে ম্যাচ হবে না। দ্যাট মিনস এটা একটা ইউনিক ব্যক্তি শনাক্তকরণ পদ্ধতি এবং সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি, যে পদ্ধতিটা ম্যাক্সিমাম জায়গায় ব্যবহৃত হয়। সিম কার্ড রেজিস্ট্রেশনে, ফাস্টফুড অফিসে, যেখানে যাই সেখানে আমরা দেখি যে এই পদ্ধতিগুলো ব্যবহৃত হয়। এই যে ফিঙ্গারপ্রিন্ট মানে হচ্ছে কি ব্যক্তি শনাক্তকরণ পদ্ধতির প্রথম ধাপ, জনপ্রিয় ধাপ। এরপর আরেকটা আছে নতুন, এটা অনেক বইতে লিখে নেই, সেটার নাম হচ্ছে ফিঙ্গার বেন পদ্ধতি। মানে শিরা। আমার আঙ্গুলের দিকে সবাই তাকাও। এই যে আঙ্গুলের ভিতরে কতগুলো শিরা আছে, এই শিরাগুলোকে যখন এইভাবে স্ক্যান করবে তখন দেখবে এক একজনের শিরাগুলো, এক একজনের বেইনগুলো এক এক রকম। এটা অনেক বইতে লিখে নাই। সুতরাং এটার নাম হচ্ছে ফিঙ্গার বেন পদ্ধতি, মানে আঙ্গুলের শিরা পদ্ধতি। তবে আরেকটা জনপ্রিয়, সেটার নাম হচ্ছে হ্যান্ড জিওমেট্রি। কথা ভালো করে শুনবা। এখানে যদি ক্লাসে মন দিয়ে কথা শোনো তাহলে কিন্তু তোমার আর বাসায় ভালো করে পড়তেও হবে না। হ্যান্ড জিওমেট্রি একটু দেখো। হ্যান্ড জিওমেট্রিটা কি? মানে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে কিভাবে দেখো। তোমার হাতের এই যে অংশটা আছে না, ফার্ম আমরা যেটাকে তালু বলি, হাতের তালুর অংশ এবং আঙ্গুলের বিভিন্ন গ্যাপ, এগুলা নাকি প্রত্যেক মানুষের ভিন্ন ভিন্ন। মানে কোনো মানুষের, 2 জন মানুষের হাতের তালু আর এই আঙ্গুলের যে সেক্টরগুলো আছে সেগুলা কখনোই এক হবে না। তার মানে এগুলো ভিন্ন ভিন্ন। তার মানে যখন দেখিও বিভিন্ন ল্যাবে তোমরা অনেকে কলেজে এই পাঞ্চটা করো, হাতটা এমনি দিলেই তারপরে হচ্ছে খুলে যায়, ঠিক কিনা?
হাতটা এমনি দিলেই তারপরে খুলে যায়। তার মানে এটাও একটা শনাক্তকরণ পদ্ধতি, যেটার নাম বলা হয়, যেটাকে বলা হয় হ্যান্ড জিওমেট্রি। আর হ্যান্ড জিওমেট্রিতে কি কি পরীক্ষা করবে? প্রথমে তোমার তালু পরীক্ষা করবে, তালুর দৈর্ঘ্য, এরপর আঙ্গুলের যে গ্যাপগুলো আছে সেই দৈর্ঘ্যটা পরিমাপ করবে। এটা হচ্ছে হ্যান্ড জিওমেট্রি। এরপরে কোনটা স্যার? এরপরে যেটা আছে সেটা হচ্ছে আইরিশ বা রেটিনা স্ক্যান। এরপরে যেটা আছে সেটার নাম কি? আইরিশ বা রেটিনা স্ক্যান, চোখের মনির সাথে স্ক্যান করা। অলরেডি আইরিশ বা রেটিনা স্ক্যান সম্পর্কে তোমরা সবাই অবগত আছো। কিভাবে স্যার? আমরা অনেক সময় দেখি মোবাইলেও অনেক সময় রেটিনা স্ক্যান দেওয়া যায়, চোখ খুললেই লক খুলে, চোখ বন্ধ করলে লক, এবং এটা খুবই উচ্চ হাই সিকিউরিটি। কিভাবে? মনে করো তুমি তোমার একটা ব্যাংকে বা তোমার একটা মানে লকার আছে বাসায়, সে লকারে তুমি স্ক্যান দিয়ে রাখছো চোখের। তুমি দেখো পৃথিবীতে এমন কোনো ফোর্স নেই যে ফোর্স দ্বারা তোমার চোখ খুলে রাখে, মানে এমন কোনো শক্তি নেই তোমার চোখের স্ক্যান করাইতে পারবে। তুমি নিলে চিন্তা করো, যত ফোর্স দিয়ে তুমি চোখকে খুলে রাখো না কেন, কিন্তু তুমি যদি চেষ্টা না করো, কিন্তু সেইটা কোনো দিন সফল হবে না। একবার চিন্তা করে দেখো। এবং এটা খুবই উচ্চমান সিকিউরিটি। তোমার চোখের কর্নিয়ার সাথে শুরু করে বিভিন্ন রেটিনার যে কোষগুলো আছে সেগুলোর সাথে মোবাইলের বা লকারের অ্যাডজাস্টমেন্ট, এবং এক একজনের রেটিনার কোষ এক এক রকম। দেখো মানুষ নাকি আল্লাহকে বিশ্বাস করে না, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না। পৃথিবীতে এগুলা কখনোই কোনো ক্রিয়েটর ছাড়া সম্ভব না। দেখো হাজার হাজার কোটি কোটি মানুষ পৃথিবীতে আসতেছে যাচ্ছে, কিন্তু এক একজনের চোখের মানে রেটিনার স্টাইল এক এক রকম। তার মানে এই রেটিনা স্ক্যানের মাধ্যমেও তুমি চাইলে উচ্চমান সিকিউরিটি দিতে পারবে এবং তোমাকে ইজিলি শনাক্ত করতে পারবে। এর পরবর্তীতে কি স্যার? পরবর্তীতে হচ্ছে 4 নম্বরে যেটা, সেটা হচ্ছে ফেস রিকগনিশন। মানুষের মুখমণ্ডল, যেটা তোমরা অলরেডি মোবাইলে দাও, যেটা অলরেডি কি করো? মোবাইলে দাও। মোবাইলে দাও না? সবাই ফেস লক দিয়ে বসে থাকে, এমনি হাসো, লক খুলে যায়। আবার যখন ইয়ে করো, দেখো এই ফেস রিকগনিশন দেখিও তুমি তোমার লক যেটা, সেটা যদি অন্য কারো চেহারায় দেখাও, ওইখানে একটা মোবাইলে একটা পুতুল থাকে, সে বলে যে না না না, এমনি মাথা নাড়ে, দেখিও দেখো মাথা নাড়ে, বাড়ি খুলবে না। কেন খুলবে না? কারণ হচ্ছে সে তো অ্যাডজাস্টমেন্ট লজিকই মিলাতে পারেনি। তোমার ফেসের সাথে অন্য কারো ফেস মিলবে না। অনেকে বলে যে জমজ বাচ্চা, যতই জমজ হোক, যতই টুইন হোক, তোমার যেটার মুখমণ্ডলের যে আকৃতি সেটা তোমারই, অনলি তোমার, এটা অন্য কারোই হবে না। ঠিক কিনা? বুঝতে পারছো? তাহলে ফেস রিকগনিশনও হচ্ছে একটা ইউনিক ব্যক্তি শনাক্তকরণ পদ্ধতি। আর সব কিছু ফেল, মনে করে এই 4টার সবগুলাই ফেল, তাহলে কোনটা আছে? সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে ডিএনএ। ডিএনএ পরীক্ষা। যেমন আমরা দেখি কাউকে দর্শন করে ফেলে রাখে, তারপরে হচ্ছে কাউকে আগুনে পুড়ে গেছে, কিছুই নেই, শুধু বর্ষ যেগুলো আছে সেগুলাই আছে, ছাইগুলো আছে, আর কিছুই নেই। এখন তুমি কিভাবে মানুষকে শনাক্ত করবে? তখন তোমার শরীর থেকে সে ডিএনএ নিবে, ডিএনএ নিয়ে ওই যে পুরা জিনিসগুলো আছে সেগুলোর ডিএনএ পরীক্ষা করবে, দেখবে ডিএনএ মিলতেছে, মিললেই হচ্ছে তোমার ইয়ে। তোমার বংশের সাথে অন্য কারো বংশ মিলবে না। তুমি কেন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করো না? আমি মনে করি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে হলো অনলি বায়োমেট্রিক্সটা এনাফ। দেখো ডিএনএ এমন একটা জিনিস, তুমি কাউকে র্যাপ করছো, ফেলে আসছো, সাপোজ, বা এটা আবার করিও না, এটা সাপোজ বলা যাবে না, এমনি বলতেছি, কেউ কাউকে র্যাপ করে ফেলছে, অবস্থা খারাপ, এখন বিচার পাচ্ছে না, দেখবার ডিএনএ পরীক্ষা করলে ধরা পড়ে যাবে, কয়টা ফরেনসিক রিপোর্টে কি কি হয়েছে সব কিছু চলে আসবে। তো এবার চিন্তা করে দেখো, এই যে ডিএনএ পদ্ধতি, যেখানে তোমার কোনো অস্তিত্ব নেই, তোমার লাশের কোনো অস্তিত্ব নেই, চেহারার কোনো অস্তিত্ব নেই, কোনো কিছুরই কোনো অস্তিত্ব নেই, সে অবস্থায় তোমাকে শনাক্ত করা যাবে শুধুমাত্র তোমার ডিএনএ দিয়ে। এবং তুমি দেখো এই ডিএনএ যদি সবার মধ্যে একরকম হতো, এই ডিএনএ যদি মিল থাকতো, তাহলে কি শনাক্তটা করা যেত? তার মানে প্রতিটি পরিবার ভেদে ডিএনএ ভিন্ন, প্রতিটি পরিবার ভেদে জিনোম ভিন্ন। তো এইটুকুই তো এনাফ। কথা ক্লিয়ার? এই যে এগুলা হচ্ছে দৈহিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ব্যক্তি শনাক্তকরণ পদ্ধতি। এবার আমরা আচরণগত বৈশিষ্ট্যের উপরে ব্যক্তি শনাক্তকরণ করি। সর্বপ্রথম কি স্যার? আচরণগত বৈশিষ্ট্যের উপর নাম্বার 1 হলো আমরা যেটা করি সেটা হচ্ছে ভয়েস। যেমন তোমরা গান শুনে বলে দাও না, এটা হচ্ছে মমতাজের কণ্ঠ, বলে দাও না, শোনার সাথে সাথে বলে দাও না এটা হচ্ছে
আর্টসেলের কণ্ঠ, এটা ওয়ারফেজের কণ্ঠ, বলে দাও না এটা ওয়ারফেজের গান, এটা কিভাবে বলো, নতুবা এটা আসিফের গান কিভাবে বলো তোমরা? সেটা হচ্ছে কণ্ঠ শুনে। এই যে যেমন আমি পড়াচ্ছি, দূর থেকে আমার একজন স্টুডেন্ট যদি সিনিয়র কেউ শুনে, সে অবশ্যই বলবে এটা তানভীর স্যার পড়াচ্ছে। তাহলে সে আমাকে কিভাবে চিনতেছে? আমার কণ্ঠের সাথে। তোমাদের সাথে বন্ধুরা অনেক সময় ফোনের মধ্যে দুষ্টমি করে, এই কেমন আছো, তোমাকে তো আমি অনেক লাইক করি, কিন্তু তুমি ধরার সাথে সাথে বলো যে তুই আল্লাহ দুষ্টমি না করিস। আমাদের বাসায় বলো, আঞ্চলিক ভাষায়, তুমি আমার সাথে দুষ্টমি করি না, আমি তোমাকে চিনছি, আজকে আমার মন ভালো নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে তুমি যে বয়স দেখেই বুঝতে পারতেছো যে এটা আসলে কে, এটা হচ্ছে তার আচরণগত বৈশিষ্ট্য। তারপর অনেক সময় তোমরা কি স্ট্রোক দেখে বুঝো, মোবাইলে পাসওয়ার্ড দিয়ে রাখে, পাসওয়ার্ডটা যার পাসওয়ার্ড সে জানে। আবার অনেক সময় চ্যাটিং, কেউ তুমি লিখে এভাবে, কেউ তুমি লিখে এভাবে। তুমি তোমার ফ্রেন্ডের সাথে চ্যাটিং করতেছো, দেখতেছো কয়েক টক্কর মিলতেছে না, ও চ্যাটিং করার স্টাইল একরকম, আবার যে মানে অন্য আরেকজন চ্যাটিং করতেছে তার স্টাইল একরকম, তাহলেও তুমি বুঝতে পারো সে মানুষটা ও নয়। এটাও একটা পদ্ধতি। তাহলে কি স্ট্রোক পদ্ধতি, এটা আর একটা। কি স্ট্রোক মানে হচ্ছে পাসওয়ার্ড, এই যে টাইপিং, এগুলার উপর ভিত্তি করে কাউকে কি করা, শনাক্ত করা। তারপরে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, এটা হচ্ছে সিগনেচার। সিগনেচার তোমরা জানো অলরেডি, ব্যাংকে সবাই জানো এটা অলরেডি। ব্যাংকের মধ্যে তোমরা কোনটা ইউজ করো বলো তো, একটু বলো, ব্যাংকে কোনটা ব্যবহৃত হয়? ব্যাংকে যখন বাবার টাকা তুলতে যাও চেক দিয়ে, তখন তোমার বাবার যদি সাইন না মিলে, কতগুলা পরীক্ষা করে ওনারা, সাইন না মিললে কি কখনো তোমাকে টাকা দিবে বলো তো? টাকা দিবে? এই যে যেটা সবচেয়ে জনপ্রিয় সেটা হচ্ছে সিগনেচার। এক একজনের সিগনেচার এক এক রকম। তো তোমাদেরকে সৃজনশীল এইভাবে প্রশ্ন করবে, বিভিন্ন ধরনের বলবে আগুনে পুড়ে গেছে মানুষ কতগুলা, এখন এদেরকে শনাক্তকরণের পদ্ধতির জন্য তুমি কোন পদ্ধতি অ্যাপ্লাই করবে? অনেকে উত্তর করবে বায়োমেট্রিক্স পদ্ধতি। আরে সবই তো বায়োমেট্রিক্স, কিন্তু বায়োমেট্রিক্সের কোন পদ্ধতি, কোন ধাপটা তুমি অবলম্বন করবে? তুমি বলবা বায়োমেট্রিক্সের দৈহিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ডিএনএ পদ্ধতিটা আমি অ্যাপ্লাই করব। তাহলে আমি খুব সহজে মানুষটাকে শনাক্ত করতে পারবো। এই যে এভাবে গুছাই যখন কথাগুলো লিখবা, মানে তুমি অনেকে লিখবে বায়োমেট্রিক্স পদ্ধতি, কিন্তু তুমি বলবা বায়োমেট্রিক্স পদ্ধতি দুই প্রকার, দৈহিক বৈশিষ্ট্য এবং আচরণগত বৈশিষ্ট্য। দৈহিক বৈশিষ্ট্যে ডিএনএ পরীক্ষার মাধ্যমে আমরা চাইলে মৃত ব্যক্তিকে শনাক্ত করতে পারবো। এই যে খুব সুন্দর, কয়েক লাইন লিখলে তোমাকে ফোন নাম্বার দিবে, আজগবি কোনো কিছু লেখার দরকার নেই। আইসিটিতে আজগবি লেখার কোনো স্থান নেই। 4টা পয়েন্ট লিখো, 5টা পয়েন্ট লিখো, 4 নাম্বার দিয়ে দিবে। এখানে বেশি লিখে কোনো ক্রেডিট নেই। কথা ক্লিয়ার? সবাই কি বায়োমেট্রিক্স ক্লিয়ারলি বুঝছো কিনা একটু জানাও। সবাই একটু বলো যে বায়োমেট্রিক্স ক্লিয়ারলি বুঝছো কিনা। সবাই একটু বলো যে বায়োমেট্রিক্স ক্লিয়ারলি বুঝছো কিনা। এই যে আজকে আমার মন ভালো নেই, যে ছেলেটা ভাইরাল হয়েছে না, এর বাসা হচ্ছে আমাদের পাশে, বেশি দূরে না। এরা এরকম, এরা আরো অনেক এরকম ভিডিও বানাই, চিটাগাংয়ের ছেলেরা। আমি চিন্তা করলাম এটা সারা বাংলাদেশ কেন ভাইরাল হইলো। ওকে, তাহলে আমরা একটা টপিক আলহামদুলিল্লাহ একটা ক্লিয়ার করে ফেলেছি, সব পুরাটাই এ টু জেড। সেটা হচ্ছে কি বলতো, বায়োমেট্রিক্স পদ্ধতি। আমরা যে কোনো প্রশ্ন আসলে ইনশাল্লাহ এখান থেকে ইন ডিটেলস অ্যান্সার করতে পারবো। সবাই একবার ইনশাল্লাহ লিখো, সবাই ইনশাল্লাহ লিখো। এরপরে আমরা নতুন পদ্ধতিতে যাচ্ছি, সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। ওকে, আমরা এরপরে নতুন পদ্ধতিতে যাচ্ছি, সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। সবাই আমার কথাটা মন দিয়ে শুনবা। এই দুইটা টপিককে আমি কেন জানি বুঝি না, তোমরা বই পড়ে মুখস্থ করতে গিয়ে গুলাই ফেলো। কোথায় বায়োমেট্রিক্স আর কোথায় বায়ো ইনফরমেটিক্স। আবার অনেকে কি করে যেন বানায় লিখে, আজগবি লিখে। আজগবি লিখে মানে ব্যক্তি শনাক্তকরণ পদ্ধতি কোথায় আর এটা কোথায়, আকাশ পাতাল ব্যবধান। কিন্তু বানায় লিখতে গিয়া বায়োমেট্রিক্সের আশেপাশে লিখে ফেলে। আসলে বায়ো ইনফরমেটিক্স কি? তুমি একটা কথা শোনো, সেটা হচ্ছে বায়োলজি। বায়ো থেকে আসছে হচ্ছে বায়োলজি। খুব কেয়ারফুলি কথাটা শুনবে, এখানেই বুঝে যাবে সব কিছু। বায়োলজি, তারপর হচ্ছে টেকনোলজি, টেকনোলজি, ম্যাথমেটিক্স, ম্যাথ, তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স। সব কিছুর মিলে গবেষণা করে
এমন একটা পদ্ধতি আবিষ্কার করা হয়েছে যেটা হচ্ছে শুধুমাত্র এই যে উদ্ভিদ বলো জীবের বলো কোনো সমস্যা হলে সমাধান করা যায়। বুঝো নাই কথা? আবার বলি, এই যে বায়োলজি বলো, টেকনোলজি বলো, ম্যাথ বলো, স্ট্যাটিস্টিক, সমস্ত কিছুকে গবেষণা করে এমন একটা পদ্ধতি আবিষ্কার করা হয়েছে। সহজ বাংলায় বলতে গেলে, ধর একটা গাছের আগে ফল হতো অনেক বেশি, কিন্তু এখন কেন হচ্ছে না? এখানে কি এমন ডিএনএ গত প্রবলেম হয়েছে? এখানে এইটার ইন্টারনাল কি সমস্যা হয়েছে? এই যে এই জিনিসগুলো গবেষণা করার জন্য, মানে বায়োলজি রিলেটেড জিনিসগুলোকে গবেষণা করার জন্য যে সফটওয়্যার, যে টুলসগুলো উন্নয়ন করা হয়েছে, যেমন তুমি ধরো জীব প্রযুক্তি সংক্রান্ত, তারপরে জীবের জীবন সংক্রান্ত, জীবের বৃদ্ধি সংক্রান্ত, জীবের হ্রাস সংক্রান্ত যে সমস্ত নলেজ আছে সেগুলাকে একটু পরীক্ষা করে গবেষণা করে এখান থেকে ডাটা বের করা। মনে করে একটা গাছের মধ্যে এইগুলা ক্যালোরি থাকা দরকার এত পার্সেন্ট হচ্ছে আয়রন থাকা দরকার। সব কিছু যখন পরীক্ষা করে এই যে সফটওয়্যারগুলো দ্বারা গবেষণা করে ফলাফল বের করবে, এটাই হচ্ছে মূলত বায়ো ইনফরমেটিক্স। তাহলে কোথায় বায়োমেট্রিক্স, ব্যক্তি শনাক্তকরণ পদ্ধতি, আর কোথায় বায়ো ইনফরমেটিক্স? দেখো, যেটা জীবকে নিয়ে গবেষণা করে ফলাফল কি করে, আউটপুট দেয়। ধরো তুমি একটা কিছু আনছো, সেটা কেন কাজ করতেছে না? এই জীবের তো গাছে 2 বছরের মধ্যে ফল ধরার কথা, হচ্ছে না কেন? এই যে তুমি যে গবেষণার ফলাফলটা তুমি কিভাবে বের করবা, পরীক্ষাটা কিভাবে করবা? কিছু সফটওয়্যার টুলস উন্নয়ন করে। কিসের মাধ্যমে? এই সমস্ত জিনিসকে মিক্স করার মাধ্যমে। এখানে দেখো কি আছে, বায়োলজি আছে, প্রযুক্তি আছে, ম্যাথ আছে, স্ট্যাটিস্টিক্স আছে, বিভিন্ন পরিসংখ্যান, সব কিছুকে মিক্স করে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, যেমন কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেমন মেইন হচ্ছে এই 2টা ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে আর একটা হচ্ছে পাইথন। এই 2টা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মূলত সফটওয়্যারগুলো উন্নয়ন করা হয়। এর মধ্যে আরও আছে, যেমন C# আছে, C++ আছে, জাভা আছে। এই যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলোও ব্যবহার করা হয়, এবং এগুলো ব্যবহার করে একটা সফটওয়্যার বানানো হয়, যে সফটওয়্যারটা ওই যে গবেষণার ফলাফলগুলোকে তোমার সামনে সহজভাবে উপস্থাপন করে, যার ফলে তুমি বুঝতে পারো এই গাছের সমস্যা কি, এই প্রযুক্তিতে প্রবলেম কি। আর এই সম্বলিত সমস্ত জ্ঞানকে একসাথে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। এবং এক কথায়, যে উদ্ভিদের দৈহিক বৃদ্ধি, আচরণগত পরিবর্তন, সমস্ত কিছু সংক্রান্ত এই যে বায়োলজি, টেকনোলজি, ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স মিশ্রিত যে বিদ্যা, সেটাই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, যেটা তোমাকে কি করবে, বিভিন্ন গাছপালা সংক্রান্ত, জীব সংক্রান্ত তথ্য দিতে সাহায্য করবে এবং তোমাকে জটিল জটিল সমাধান দিতে সাহায্য করবে। মূলত এর চেয়ে বেশি কিছু পড়ার দরকার নেই। সর্বোচ্চ এটাই আসতে পারে যে একটা গাছের বৃদ্ধির জন্য তুমি একটা পরীক্ষা করলা, পরীক্ষা করার জন্য যে প্রযুক্তি, সেটার নাম কি? সে প্রযুক্তিটার নামই হচ্ছে মূলত বায়ো ইনফরমেটিক্স। ক্লিয়ার? এখান থেকে প্রশ্ন আসবে, হয়তো বা একটা সৃজনশীলের গ নাম্বার আসতে পারে, নতুবা এই সংজ্ঞাটা কাকে বলে আসতে পারে। সবাই ক্লিয়ার কিনা একটু বলো, সবাই ক্লিয়ার কিনা বলো। এর চেয়ে এটার বেশি পড়ার কোনো দরকার নেই। ওকে, আমরা পরবর্তীতে আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে পরিসংখ্যান। স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে পরিসংখ্যান বলি না আমরা, ম্যাথমেটিক্যাল আর কি, বিভিন্ন কম্প্যারিজন করা, মানে এটার চেয়ে এটা কম কেন, এটার চেয়ে এটা বেশি কেন, অঙ্ক আর কি। আচ্ছা, আরেকটা কথা বলি, সবাই তোমাদেরকে আবারও বলি যে চ্যাপ্টার 1-এর সৃজনশীলটা আমি পড়াই না। কেন পড়াই না? কারণ হচ্ছে চ্যাপ্টার 1-এর সৃজনশীল কি পড়াবো? আমার বইতে যে 10টা সৃজনশীল আছে, দয়া করে আবারও বলতেছে, এর বাইরে একটা সৃজনশীলও পড়ার দরকার নেই। এই 10টা সৃজনশীল রিডিং পড়ে ফেলবা বসে বসে, লেকচার করা শেষ হবে আজকে, বসে বসে 10টা সৃজনশীল পড়ে ফেলবা। তুমি প্রত্যেকটা পরীক্ষায় চ্যাপ্টার 1 থেকে অ্যান্সার করে আসতে পারবে, প্রত্যেকটা। দেখো, তুমি আমার বইটা খুলে দেখো, তুমি দেখো এখানে বিশ্বগ্রাম নিয়ে সৃজনশীল আছে, ফ্রিল্যান্সিং নিয়ে সৃজনশীল আছে, বায়োটেকনোলজি নিয়ে সৃজনশীল আছে, রোবোটিক্স নিয়ে সৃজনশীল আছে, বায়ো ইনফরমেটিক্স নিয়ে সৃজনশীল আছে। তো তোমার যা যা দরকার আমি দিয়ে দিয়েছি, তুমি শুধুমাত্র রিডিংটা কষ্ট করে পড়তে পারবে না। ক্লিয়ারলি বুঝছো? তো সুতরাং এই আজকের লেকচার শেষ হলেই তোমরা এটা করবা। এবার দেখো, বায়ো ইনফরমেটিক্সের আরেকটা শাখা হলো জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। সবাই এই জিনিসটা একটু লিখো, সবাই একটু জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংটা একটু লিখো। এখন তোমাকে আমি বলবো জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং কি, এটার মূল নাম। সবাই একটু শুনো, আগে একটু শোনো, কথা শোনো, এগুলো এমনিও জানা দরকার। তোমরা অনেকেই শুনো
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং আছে। আজকে তোমাকে আমি বাস্তবে শিখাবো জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং কোথায় ব্যবহৃত হচ্ছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে জেনেটিক আছে, কি পড়ায় ওখানে আসলে। দেখো, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে মূলত জিন প্রতিস্থাপন বিদ্যা। এটা কি স্যার? ছোটবেলায় সবাই বাংলা মুভি দেখছো, সালমান শাহর মুভি একটা ছিল না? অন্তরে অন্তরে সালমান শাহকে কোনো রকম দরে তোর ইঞ্জেকশন একটা মারি দেয়, মেরে দেওয়ার পর ও পুরো পাগল হয়ে যায়, ঠিক না? তারপরে বলে যে তুমি কে, তোমাকে চিনি না, এই সে বলতে থাকে না নায়ক নায়িকারা, একজন আরেকজন কাজ চিনে না। এই যে এটার মানে কি স্যার? এটার মানে হচ্ছে কি অন্য একটা জিন তার শরীরে প্রবেশ করানো হয়েছে, অন্য একটা ডিএনএ এর জিন তার শরীরে কি করানো হয়েছে, প্রবেশ করানো হয়েছে, যার ফলে তার ডিএনএ গুলো নষ্ট হয়ে গেছে, সব, সে পাগল হয়ে গেছে। এই যে জিন প্রতিস্থাপনের যে বিদ্যা, সে বিদ্যাটার নাম হচ্ছে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। মানে এক জিন থেকে অন্য জিন প্রতিস্থাপন। তোমরা গাছে কলপ করাই দেখছো, দেখো নাই? অনেকে হয়তো দেখছো যারা গ্রামে থাকো। কিভাবে কলপগুলা করাই বলো তো, কিভাবে কলপ করাই? এই যে একটা গাছের ডাল কেটে নিয়ে অন্য আরেকটা গাছের ডালের সাথে বেঁধে দেয় সুন্দর করে। দেখা যাচ্ছে লিচু গাছের মধ্যে আম গাছ বেঁধে দিছে, দেখা যাচ্ছে ওইখান থেকে আম ধরে। বর্তমানে আজকে তোমাদের প্রশ্ন আসতে পারে, বর্তমানে তোমরা দেখো যে এত ছোট ছোট গাছে এত বড় বড় আম কিভাবে হয়? এগুলো কিসের ফসল? আমরা তো আগে দেখতাম যে বড় গাছ হতো, আম ধরতো 10-12টা 20টা, আর এখন দেখি যে এত ছোট গাছ ধরতে ধরতে গাছ ভেঙে যাওয়ার অবস্থা। এগুলো সবগুলো জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর ফসল। তোমরা দেখিও, তোমরা যখন নার্সারিতে যাও তখন তোমাদেরকে বলবে যে আপনি কি কলপ করানো চারা নিবেন নাকি দেশিটা নিবেন। কলপ করানো যেটা চারা সেটা দেখবা তোমাকে 1 বছরের মধ্যে ফল দিবে। কারণ কেন? এটা প্রতিস্থাপনের মাধ্যমে করা, জিন প্রতিস্থাপনের মাধ্যমে। কোন ডিএনএটা কিভাবে আনলে সবচেয়ে সহজে ফল হবে, কিভাবে চাল ধান রোপণ করলে সবচেয়ে তাড়াতাড়ি ফলন বেশি পাবে, লবণাক্ত মাটিতে কিভাবে ফসল হবে, এই যে সবকিছুর গবেষণার ফল হচ্ছে আজকে এই জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর, জিন প্রতিস্থাপন বিদ্যার। তো স্যার, এটা সর্বপ্রথম কে আবিষ্কার করেন? এই জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিদ্যার জনক বলা হয় ফল বার্গকে। সবাই একটু লিখে রাখো, এই জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিদ্যার জনক বলা হয় ফল বার্গ। এই যে উনাকে হচ্ছে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিদ্যার জনক বলা হয়। উনি সর্বপ্রথম 1972 সালে সফলভাবে জিন প্রতিস্থাপন পদ্ধতি সম্পন্ন করেন। ফল বার্গ নামের বিজ্ঞানীটি সর্বপ্রথম সফলভাবে কত সালে? 1972 সালে উনি এই যে জিনের যে প্রতিস্থাপন পদ্ধতি সেটা সর্বপ্রথম সম্পন্ন করেন এবং সাকসেসফুলি উনি যেটা চাচ্ছিলেন সেটা করতে সক্ষম হন। এবং দেখো তো স্যার, এটা কিভাবে হয় আসলে, কাজটা কিভাবে হয়? আমি প্রসেসটা একটু তোমাদের বলি। তোমরা জানো আমাদের দেহে ক্রোমোজোম আছে, সবাই জানো। যারা সায়েন্স পড়েছো তারা একটু বেশি জানো, যারা আর্টস পড়েছো তোমরাও বিজ্ঞানে পড়েছো। আমাদের দেহে কি আছে সবাই জানো তো? ক্রোমোজোম। ক্রোমোজোমের ভিতরে আছে ডিএনএ। তাহলে আমাদের দেহে কি আছে একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবো। আমি অনেক ইনফরমেটিভ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। ক্রোমোজোমের ভিতরে কি আছে? ডিএনএ। এই ডিএনএ গুলা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ গুলা আমাদের শরীরে আছে এবং এগুলাই আমাদের বংশগতির দ্বারক। ওই যে একটু আগে বলছি, ডিএনএ দেখে বোঝা যাবে তুমি কোন বংশের ছেলে। এই ডিএনএ গুলা আবার বিভিন্ন স্তরে স্তরে বিভক্ত, যেগুলাকে আমরা বলি জিন। যেগুলাকে এটা আবার জিন ফরি না, ঠিক আছে? এটা হচ্ছে জিন, মানে আমাদের শরীরের সবচেয়ে ক্ষুদ্রতম আকার। এই যে এই টাইপের এগুলা হচ্ছে এই টাইপের জিনগুলা, এবং এইগুলার মধ্যে আমাদের মূল বৈশিষ্ট্য নিহিত থাকে। তো তখন স্যার কিভাবে প্রতিস্থাপনটা করে? মনে করো আমরা একটা গাছের জিনকে অন্য গাছে প্রতিস্থাপন করব, তাহলে সর্বপ্রথম যে গাছ থেকে আমরা প্রতিস্থাপন করব ওইটা জিন সংগ্রহ করব, ওইটা জিনোম সংগ্রহ করব। জিনের সমষ্টিকে বলা হয় জিনোম সংগ্রহ করব। জিনোমগুলো সংগ্রহ করার পর যে গাছ আমরা লাগাবো সেখানে আমরা হয়তো ইনজেকশন দিয়ে পুশ করতে পারবো, আবার আস্তে করে পরিষ্কার করে সুন্দর করে বেঁধে তো ওভাবেও আমরা চাইলে প্রতিস্থাপন করতে পারবো, ঠিক আছে? তখন কি হয়, আস্তে আস্তে কিছুদিন পর দেখা যাবে যেখানে আমি প্রতিস্থাপন করেছি সেই অংশটা ফুলে যাবে, ফুলে ওখান থেকে আরেকটা চারা বের হওয়া শুরু হয়ে যাবে, ওখান থেকে আরেকটা নতুন গাছ হবে যে অংশে তুমি লাগাইছো। তোমরা যারা অলরেডি এগুলো জানো তারা জানো।
এটাই হচ্ছে মূলত জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, জিন প্রতিস্থাপন বিদ্যা, আমরা শুদ্ধ বাংলায় বলি কলপ লাগানো, ঠিক না? তো এখন এই জিনগুলাকে তো কাটতে হয়, এই জিনগুলাকে যে কাটে সেটার নাম কি স্যার? এটা একটু গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে। এটার নাম হচ্ছে আণবিক কাছি বা রেস্ট্রিকশন এনজাইম। জিনগুলাকে যেটা দিয়ে কাটা হয় সেটার নাম হলো আণবিক কাছি, লিখে রাখো। কিসের মাধ্যমে জিনগুলাকে কাটা হয়, জিনোমগুলাকে কিসের মাধ্যমে আলাদা করা হয়? আণবিক কাছি, ইংলিশে বলা হয় রেস্ট্রিকশন এনজাইম, ইংলিশে বলা হয় রেস্ট্রিকশন এনজাইম। এই যে রেস্ট্রিকশন এনজাইমগুলো দ্বারা আমরা কি করব? আমরা এক একটা জিনকে কাটবো, কেটে কেটে আমরা চাইলে অন্য আরেকটি গাছে প্রতিস্থাপন করতে পারবো। এইভাবে আজকের পৃথিবী কম ছোট ছোট জায়গায়, যেমন ধর এক সময় আমরা রাজশাহীর আম জীবনে চোখে দেখি নেই, সত্যি কথা, এক সময় আমরা রাজশাহীর আম কখনোই চোখে দেখি নেই, কিন্তু বর্তমানে দেখো তুমি বাংলাদেশের এমন কোনো প্রান্তরে আমার মনে হয় রাজশাহীর মানুষ এত রাজশাহীর আম খায় নাই এই বছর আমি যত আম খেয়েছি। কারণ হচ্ছে অ্যাভেলেবল হয়ে গেছে, সারা বাংলাদেশে কুরিয়ার একদিনের মধ্যে চলে আসে, 2 দিনের মধ্যে চলে আসে, তুমি যেখান থেকে ইচ্ছে সেখান থেকে অর্ডার করতে পারবে। তারপরে হচ্ছে ইলিশের জিনোম বিশ্লেষণ করে ইলিশের উৎপাদন বেড়ে যাচ্ছে। তারপরে সরকার দেখো কিভাবে 22 দিন পর্যন্ত ইলিশ ধরা বন্ধ রাখে, ওই যে গবেষণা করে কখন ইলিশ ডিম ছাড়ে, সবকিছু এভাবে মহেশের জিন গবেষণা করতেছে, পাটের জিন রহস্য উন্মোচন করতেছে। সবকিছু আসলে এই একটা জিনিসের ফসল, সেটা হচ্ছে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। এবং এটা সর্বপ্রথম পৃথিবীতে পরিচয় করিয়েছেন ফলবার্গ। কথা ক্লিয়ারলি বুঝতে পারছো জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং কি জিনিস? ক্লিয়ার কিনা? সবার একটু ক্লিয়ার কিনা বলো, একটু ক্লিয়ার কিনা সবাই একটু বলো তো। ওকে, সবাই একটু বলো। আমাকে একটু বলো তো সবার ক্লিয়ার কিনা? জি স্যার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আমি চাচ্ছি প্রত্যেকটা টপিক ধরে ধরে একদম তোমাদের মাথার মধ্যে ঢুকে দিতে। ওকে, আচ্ছা এবার আসো ক্রায়োসার্জারি। সবাই এবার আসো ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি এটা একটু ভালো করে শুনতে হবে। তোমরা গতকালকে সবাই আদনান সামিকে দেখছো না? দেখছো সবাই? আদনান সামিকে তো সবাই দেখছো। কোথায় দেখছো? ইন্টারনেটে। লিখো, হেডলাইন দাও, ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি। আচ্ছা তোমরা একটা প্রশ্নের উত্তর দাও, আদনান সামিকে চিনো কে কে? আদনান সামিকে চিনো কে কে? আদনান সামিকে চিনো কে কে? একটু দেখি। গান শুনছো কে কে? ওই যে মোটা একটা ছিল, যে মোটা একটা ছিল না, ওকে চিনো কে কে? একটু বলো তো। ওকে, বইতে তো সবকিছু পাবে না, লেকচারে অনেক কিছু পাবে। বইতে অনেক কিছু আছে, অনেক কিছু নেই, আবার লেকচারে অনেক কিছু আছে যেটা বইতে নেই। সবকিছু তার এক হবে না। সবাই চিনো না আদনান সামিকে? আচ্ছা আদনান সামিকে দেখো নাই যে সে কত মোটা ছিল? হঠাৎ করে তাকে কালকে দেখলাম 67 না 68 কেজি ওজন কমাইছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসে না, স্যার এই 68 কেজি ওজন এত তাড়াতাড়ি কমানো কিভাবে? আসলে পৃথিবীতে এমন অনেক কিছুই হয় যেটা বিভিন্ন অপারেশন আছে। এর মধ্যে একটা অপারেশনের নাম হচ্ছে ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি হচ্ছে কিভাবে? শীতলীকরণ তাপমাত্রা প্রয়োগ করে শরীরের অপ্রয়োজনীয় অংশ ফেলে দেওয়া। স্যার এটা কীরকম? মনে করো একজন মানুষের শরীরে অনেক বড় একটা টিউমার উঠলো, অনেক বড়, বিশাল এই সাইজের। এখন তার শরীর থেকে এই টিউমারটা কেটে ফেলে দেওয়া যাবে? সামান্য শরীরে একটু করে ব্যথা লাগলে শুধু দাগ হয়ে যায়, ঠিক না? একটু সামান্য একটু গুতা গাইছে, এটাই দাগ হয়ে গেছে। এখন এত বড় টিউমার যদি কেটে ফেলে দাও, কত বড় দাগ হবে? তখন কি করা হয়? -165 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, -165, ক্যান ইউ ইমাজিন? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা বরফকে হাতে ধরে রাখো, তোমার হাতে কিছুক্ষণ পর মনে হবে কোনো ছুরিও কাজ করে না। 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ, আর -165, জিরোর চেয়ে কত নিচে?
ওই অবস্থায় শরীরের ভিতর বিভিন্ন গ্যাস, একটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস, তারপর হচ্ছে নাইট্রাস অক্সাইড গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এই যে আর্গন, এই গ্যাসগুলা প্রবেশ করিয়ে ওই যে যেটা টিউমার অপারেশন করতেছি, এই টিউমারের ভিতরে কি কি প্রবেশ করাবো, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, -165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কি কি গ্যাস? নাইট্রোজেন, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, আর্গন গ্যাস। এইগুলা প্রবেশ করিয়ে তারপরে দেখা যাবে ভিতরের যেগুলা অবশিষ্ট পচা জিনিস আছে সবগুলাকে নষ্ট করে ফেলবে এবং এগুলা পানির মতো হয়ে যাবে। তারপরে এগুলা আস্তে 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 অপারেশনের মাধ্যমে বের করে ফেলা হবে। এভাবে শরীরের অবশিষ্ট অংশকে কি করে ফেলা যায়, টিউমার বলো, বিভিন্ন জিনিস বলো, সেগুলোকে ক্রায়োসার্জারির মাধ্যমে, শীতলীকরণ তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে অপারেশন করে অবশিষ্ট অংশ ফেলে দেওয়া যায়। এই পদ্ধতিটার নাম হলো ক্রায়োসার্জারি। তাইলে কি বললাম? শীতলীকরণ তাপমাত্রা প্রয়োগ করে। তবে বেশি জটিল চিকিৎসা হলে -165 ডিগ্রি, আর এমনি নর্মালি হলে -41 ডিগ্রিতে অপারেশন সম্পন্ন করা যায়। নর্মালি হলে -41, একটু জটিলে গেলে কিন্তু এখানে লাগে -165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি করা যায়, এই অপারেশনটা সম্পন্ন করা যায়। তাহলে স্যার আপনি আপনার জামির কথা কেন বলেছেন? এই যে অনেক সময় মোটা মানুষরা, যারা বেশি মোটা, তারা কি করে এই ক্রায়োসার্জারি প্রয়োগ করে শরীরের মধ্যে অনেক সময় নিজের শরীর থেকে অবশিষ্ট মাংসগুলাকে কি করে ফেলে, ডাইজেস্ট করে ফেলে দেয়। এই যে পদ্ধতিটাই মূলত হচ্ছে বর্তমানে অত্যন্ত জনপ্রিয় এই সমস্ত চিকিৎসার ক্ষেত্রে। এই যে অবশিষ্ট শরীরের অঙ্গ ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। ঠিক আছে, সবাই একটু বলো তো, কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা, সবাই একটু বলো তো। ও আচ্ছা, আর একটা কথা বলি, এটা কে করছে, আবিষ্কার কে করছে? এটা আবিষ্কার করছে হচ্ছে এরবিন কোফার, ওনার নাম হচ্ছে এরবিন কোফার। আরেকটা হচ্ছে আর্নল্ড লির। এই দুজন মানুষ হচ্ছে সর্বপ্রথম ক্রায়োসার্জারির কি করে চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেন। তাহলে দুইজন মানুষের নাম কি কি? একজন হচ্ছে এরবিন কোফার, আরেকটা হচ্ছে কি আর্নল্ড লির। এই দুইজন মানুষ সর্বপ্রথম ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেন। তাহলে ক্রায়োসার্জারি কি পদ্ধতি? এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে শীতলীকরণ তাপমাত্রা প্রয়োগ করে শরীরের অবশিষ্ট অংশকে কি করা হয়, বের করে ফেলা হয়। ঠিক আছে, তাহলে স্বাভাবিক তাপমাত্রা কত? -41। আর যদি বেশি জটিল চিকিৎসা করি কত 165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা অপারেশনগুলো সম্পন্ন করব। আর তোমাদের পরীক্ষায় দেখা যায় ক্রায়োপ্রাপ দেয়। এই যে এই প্রশ্নটা পরীক্ষায় ম্যাক্সিমাম সময় দেয়, সবাই একটু নোট করবা। সেটা হচ্ছে এই যে ক্রায়োপ্রাপ জিনিসটা যখন দেয় তোমরা কেউ লিখতে পারো না। আমি অনেক সময় দেখেছি স্টুডেন্টদের ক্রায়োপ্রাপ মানে লিখে দেয় এটা একটা শীতলীকরণ তাপমাত্রা। এগুলো লিখলে নাম্বার কখনোই দিবে না। তোমাকে লিখতে হবে 12 সেকেন্ডের মধ্যে টেম্পারেচারকে যখন মাত্র 12 সেকেন্ডের মধ্যে টেম্পারেচারকে যখন -120 থেকে -165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে এসে অপারেশনটা সম্পন্ন করবা। তাহলে কি বললাম, মানে একজনকে অপারেশন করবা তুমি, তাহলে তার অপারেশনের নিয়মটা কি করতে হবে? 12 সেকেন্ডের মধ্যে টেম্পারেচারকে এত নিচে নামাই ফেলতে হবে, -120 থেকে কত -165 মধ্যে নিয়ে আসতে হবে। এই যখন এই পদ্ধতিতে কোনো চিকিৎসা সম্পন্ন হয় তখন সেটাকে বলা হয় ক্রায়োপ্রাপ, এটা বলা হবে। তোমরা লিখো ক্রায়োপ্রাপ হচ্ছে অত্যন্ত জটিল শীতলীকরণ পদ্ধতি। তোমাকেও নাম্বার দিবে জটিল শীতলীকরণ পদ্ধতির জন্য, জটিল শীতলীকরণ নাম্বার 0। ঠিক আছে, জটিল শীতলীকরণ পদ্ধতি তোমাকে বলতে হবে -12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই 12 সেকেন্ডের মধ্যে যদি তুমি কোনো একটা অপারেশনের তাপমাত্রাকে -120 থেকে -165 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নিয়ে আসো, তখন সেটাকে বলবা কি ক্রায়োপ্রাপ। ক্লিয়ার? সবাই আমার কথা বুঝতে পেরেছো কিনা? অনেকে এটা নিয়ে আবার একটু ভুল করিও না, এটা অনেকে ইরবিং কোপারও লিখে। এই যে দেখো এটা একটু দেখো, ইরবিং কোপারও লিখে, এটা আবার বলবে যে স্যার বুলতুল পড়াই। এই যে এই নামটাকে এরবিনও লিখছে দেখছি, ইন্টারনেটে ইরবিংও লিখছে দেখছি। সুতরাং এটা নিয়ে কোনো ইয়ে নেই, আমি আবার লিখে দিচ্ছি, দেখো ইরবিং কোপার। এটা নিয়ে আবার বলবা স্যার আপনি ভুল পড়াইছেন, এটা বলবা। ক্লিয়ার করে দিলাম কনফিউশন। ওকে, সবাই একটু বলো সবাই কথা ক্লিয়ার কিনা? সবাই এই মন ভালো না, এটা আর কেউ বললে খবর আছে,
তোমরা মন ভাবে বলো যে আজকে আমার মন ভালো নেই, এটার জন্য দেখবো মন এমনি ভালো থাকলেও খারাপ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, সবার ক্লিয়ার এই ব্যাপারগুলা? এখানে শফি হোসেন আবার বলেন আমি কি বুঝলাম না, আমি কি কোনটা আবার বলবো? এই যে এটা 12 সেকেন্ডের মধ্যে -120 থেকে 165 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে নামিয়ে এনে যে অপারেশন সম্পন্ন করা হয়, এই যে টেম্পারেচারটাকে এই মিনিটের মধ্যে যে কমাচ্ছ, সেটাই হচ্ছে ক্রায়োপাম্প। ওকে ওকে, ভাইয়ের ক্লাস মানে সেরা, ক্লাসগুলো করা হচ্ছে না ইনশাল্লাহ, পরীক্ষা শেষে 1-2 অধ্যায় বাকি আছে। অসাধারণ। ওকে রবিউল ইসলাম মনসুর, আগে ভালো করে পরীক্ষা দাও, তোমরা ভালো রেজাল্ট করলে আমি অত্যন্ত খুশি হব, কারণ তোমাদেরকে যেহেতু অনেক দিন ধরে পড়াইছি। ওকে ফাইন এভরিওয়ান, তাহলে আমি মুছে দিলাম ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি সবাই লিখো, হেডলাইন দাও, ন্যানো টেকনোলজি লাস্ট টপিক, ঠিক আছে? সবাই একটু হেডলাইন দাও, ন্যানো টেকনোলজি, ন্যানো টেকনোলজি মুছে দিলাম। তোমাদেরকে আবারও বলতেছি, আমার লেকচারের বাইরে একটা লাইনও পরীক্ষায় প্রশ্ন আসবে না। যদি স্যার ইচ্ছে করে টেরামি করে প্রশ্ন করে তখন আসতে পারে, কিন্তু লেকচারের বাইরে একটা লাইনও প্রশ্ন আসবে না, গ্যারান্টি। ওকে, এই জন্য বারবার বলি আইসিটি অনেকে দেখো অনলাইনে পড়তে চায় না, কিন্তু দেখবে এক সময় না এক সময় ঠিক অনলাইনে এসে স্যারকেই খুঁজবে। এটাই নিয়ম, এটাই সায়েন্স, ঠিক আছে? আচ্ছা, ন্যানো টেকনোলজি কি? ন্যানো টেকনোলজি হচ্ছে একটা খুবই ক্ষুদ্র অপারেশন, মানে খুবই ক্ষুদ্র একটা কি দূরত্ব, মানে ইঞ্চি আর কি। যেমন আমি যদি বলতে যাই, তাহলে এটার ন্যানো টেকনোলজির কত, 10⁻৯ মিটার, মানে 1 মিটার না, 10⁻৯ মিটার। আরো যদি সহজভাবে বোঝাতে যাই, 25 কোটি, এই যে 4 লাখ, 25 কোটি, সরি 2,54,00,000। 1 ইঞ্চি জায়গাকে যদি, আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করিও, তাহলে তোমাদের জন্য ইজি হবে। মনে করো 1 ইঞ্চির একটা জায়গা, এই যে 1 ইঞ্চির একটা জায়গা, এই 1 ইঞ্চি জায়গাকে যদি 2,54,00,000 ভাগ করো, 2,54,00,000 ভাগ যদি করো 1 ইঞ্চি জায়গাকে, তখন এটা কি হবে? এটা হবে 1 ন্যানো টেকনোলজি, 1 ন্যানোমিটার। মানে এত ক্ষুদ্র প্রযুক্তি, এত ক্ষুদ্র প্রযুক্তি। এটা আবিষ্কার করে কে? এটার আবিষ্কারক হচ্ছে রিচার্ড ফাইনম্যান। সবাই লিখে রাখো, ন্যানো টেকনোলজির আবিষ্কারক। আমি আবিষ্কারক সবগুলো লিখে দিই, তোমরা কেউ কিন্তু এগুলা কি করবা না, মিস করবা না। রিচার্ড ফাইনম্যান, সবাই লিখে রাখো একটু, রিচার্ড ফাইনম্যান। ন্যানো টেকনোলজির আবিষ্কারক হলো রিচার্ড ফাইনম্যান। তাহলে ন্যানো টেকনোলজি মানে কত মিটার বলো তো? 1 ন্যানোমিটার মানে 10⁻৯ মিটার। এই যে 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻৯ মিটার। তাহলে 1 ইঞ্চিকে কয় ভাগ করতে হবে? 2,54,00,000 ভাগ যদি করা হয়, এত ক্ষুদ্র, চিন্তা করে দেখো, ঠিক আছে? এবার আরেকটা ব্যাপার বলে ফেলি, আমার বইতে একটু করে ভুল হয়েছে এমসিকিউতে। এই যে 10 ন্যানোমিটার, এটা হবে 10⁻8। এখানে ইনভার্সটা পড়ে নাই বইতে, প্রিন্টিং মিস্টেক, এমসিকিউ বই, সবাই কারেকশন করে নিবে এমসিকিউ বইতে। 10 ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻8 মিটার, কারণ এখানে 10 লিখছি তো, এখানে তো 1 ছিল সেজন্য 10⁻9, আর এখানে 10 লিখছি সেজন্য 10⁻8। ক্লিয়ার? এখানে খেয়াল করবা, 1 ন্যানোমিটার দিলে পরীক্ষায় উত্তর দিবা 10⁻9, যদি বলে 10 ন্যানোমিটার তখন কিন্তু 10⁻8। এই কথাগুলো খেয়াল রাখতে হবে। ওকে, এবার তোমাদেরকে যে তোমরা আমাকে জিজ্ঞেস করো স্যার ন্যানো টেকনোলজি কোথায় ব্যবহৃত হয়? ন্যানো টেকনোলজির ব্যবহার বলি। সর্বপ্রথম 1 নাম্বার, মেয়েরা মাইন্ড করবে না, গ্রামে গঞ্জে যদি বিয়ে হয়, তোমরা সবাই জানো মেয়েরা পার্লারে যায়। বিশেষ করে আমি আমাদের এলাকায় দেখেছি, এরা যখন পার্লার থেকে আসে তখন এদের চেহারা চিনে দেখার বোঝার কোনো উপায় থাকে না এরা কোন প্রজাতির প্রাণী। কি করে? এই যে এত বড় ফ্রল এফেক্টটা দিয়ে আসে মুখের মধ্যে, গলার সাথে মুখের কালারের কোনো মিল নেই, ঠিক কিনা? এরকম দেখছো না? আমিও দেখছি, তোমরাও দেখছো, মেয়েরাও দেখছো, আবার মেয়েরা অনেকে দিছো। এই যে বিভিন্ন ক্রিম তারা লাগায় রাখে, আসলে পার্লারের তো দোষ নাই, তুমি যেরকম টাকা দিছো সেরকম ক্রিম তোমাকে তারা দিয়েছে। তারপরে আমার মনে হয়, আমার আইডিয়া আর কি, এখানে তো বউয়ের সাথে তো 10-12 জন যাই পার্লারে, ঠিক কিনা? বা আরো বেশি যাই। আমার আইডিয়া, আমার মনে হয় গাবলার মধ্যে মনে হয় 1 বক্স মাকে ময়দাগুলা মেখে তারপর মুখে দেয়। আমি তো কখনো দেখিনি
জাস্ট আইডিয়ার উপর বলতেছি। তারপর মেয়েরা একটা ক্রিম দেয় যেটার নাম হচ্ছে ফাউন্ডেশন, চেহারার বর্ণ পরিবর্তন করে ফেলে, এটাও শুনেছি, কারণ আমি কিন্তু দেখিনি, কিন্তু আবারও বলতেছি। এরপরে আরও বিভিন্ন জাতের প্রজাতের ক্রিম আছে যেগুলো দেয় ছেলেরা একটু একটু দেয়, ফেয়ার অ্যান্ড লাভলি বা ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, আমি কিন্তু দিই না, আবারও বলতেছি। তো এখন স্যার আপনি ক্রিম নিয়ে আসলেন ন্যানো টেকনোলজি পড়াইতে গিয়া। ক্রিম আনার কারণ হচ্ছে তুমি যত ভালো প্রযুক্তির ক্রিম দিবা তোমার চেহারা তত বোঝা যাবে না। কেন বলি, যত ভালো প্রযুক্তির ক্রিম আছে, ভালো দামের ক্রিম, সেগুলাতে এত উন্নত মানের ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় যেটা তোমার চেহারার ছিদ্রের মধ্যে ঢুকে যাবে। আমাদের ফেসের মধ্যে যে ছিদ্রগুলো আছে বা আমাদের স্কিনে যে ছিদ্রগুলো আছে সেগুলোর মধ্যে এই ক্রিমটা এতভাবে মিশে যাবে যেটা মুখে দিছো কিনা সেটা তুমি বোঝার কোনো উপায় থাকবে না। যেমন অনেকে দেখো পার্লারে যখন যাই তখন জিজ্ঞেস করা হয় যে স্যার পার্লারে গেলে জিজ্ঞেস করা হয় অরিজিনাল ফেস রাখবেন নাকি চেঞ্জ করবেন। এই যে অরিজিনাল ফেস রাখা মানে হচ্ছে উন্নত মানের ন্যানো টেকনোলজিওয়ালা ক্রিম ইউজ করবে যেগুলোর দাম একটু বেশি, এবং এই যে ক্রিমগুলাতে উন্নত মানের ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। তুমি মুখে একটু ময়দা দেখি দিও তো, এই বাড়িতে যে ময়দাগুলো আছে এগুলো ঢুকে কিনা দেখিও তো, ঢুকবে না। কেন ঢুকবে না? কারণ এগুলোতে ন্যানো প্রযুক্তি নেই, এগুলাতে ন্যানো প্রযুক্তি নেই, সেগুলো তোমার মুখের মধ্যে কখনোই কি হবে না, ঢুকবে না। যেগুলোতে ন্যানো প্রযুক্তি ব্যবহার করা হয় সেগুলো দেখবে চেহারার সাথে খুব অ্যাডজাস্ট হয়ে যাবে, দেখতে তোমাকে খুবই সুন্দর লাগবে। তারপরে ফেয়ার অ্যান্ড লাভলির এইচডি গ্লো, এই গ্লো সেই গ্লো বলে বিক্রি করবে। এটা হচ্ছে ন্যানো টেকনোলজির প্রথম ব্যবহার হচ্ছে কসমেটিক্সে। কথায় সবাই উত্তর পেয়েছে কিনা প্রথমটা বলো, সবাই একটু উত্তরটা পেয়েছো কিনা একটু বলো তো। আচ্ছা সবাই একটু বলো তো উত্তরটা পেয়েছো কিনা। এবার বিষয়ে তাটা পেদা বালতি দিয়ে সবাই ঢলাতে ইসমাউল হক বিহাত। আচ্ছা নাম তো জানি, আচ্ছা নাম জানতে পারে না, ভবিষ্যতের এক্সপেরিয়েন্সের জন্য তো নাম দরকার আছে তাই না, ভবিষ্যতে তো এগুলো লাগবে, এখন না হয় লাগতেছে না। আচ্ছা যাই হোক, এরপরে 2 নাম্বারটা বলি। 2 নাম্বার ন্যানো টেকনোলজির ব্যবহার সেটা হচ্ছে মোবাইলে। যেমন তুমি চিন্তা করে দেখো একটা আইসি, এটা কত ক্ষুদ্র, এই আইসিটা মোবাইলের যে আইসিটা এইটাতে এত ফাংশন। আর মোবাইলের আইসি এখন মোবাইলে এত পরিমাণ প্রযুক্তি দেওয়া হচ্ছে মোবাইল ভারী হয়ে যায়, অনেক ভারী হয়ে যায় না? কিন্তু ন্যানো টেকনোলজি ব্যবহার করলে মোবাইলগুলোকে চাইলে হালকা করা যায়। যদি আগে কম্পিউটার কিরকম ছিল, বাল্কি সাইজের ছিল, ডেস্কটপ এত বড় পিছনে, আর এখন টিভিগুলা দেখিও তো বাড়িতে যেগুলো এলইডি টিভি কেন এর চেয়ে বড়, এই সাইজের চেয়ে আগের টিভি কিরকম ছিল। তার মানে ন্যানো টেকনোলজির ব্যবহার যত বেশি হচ্ছে প্রযুক্তি ক্ষুদ্রের মধ্যে চলে আসতেছে। আগে যে প্রযুক্তিটা আমরা 10⁶ মিটারে ইউজ করতাম সে প্রযুক্তি এখন আমরা মাত্র 10⁹ মিটার ইউজ করতেছি। এরপরে মেডিসিন, তুমি ওষুধ খাও মুখে, ব্যথা হচ্ছে পায়ে, 1 মিনিটের মধ্যে 10 মিনিটের মধ্যে তোমার ব্যথা সেরে যাচ্ছে। ইনজেকশন মারার সাথে সাথে তোমার শরীরের ওই অঙ্গটা কি হয়ে যাচ্ছে, মানে অবশ্য হয়ে যাচ্ছে, যেখানে তোমার অপারেশন করাতে পারতেছে। এটা কেমনে সম্ভব? কারণ মেডিসিনে সবচেয়ে উচ্চ প্রযুক্তির ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় যেটা তোমার শরীরের প্রত্যেকটা সেলে সেলে ঢুকতে পারবে। এরপরে হচ্ছে ক্রিকেট খেলার সরঞ্জাম, যেগুলো উন্নত মানের বল, ক্রিস গেইল, এই যে যুবরাজ সিং, এরা যেমনে পিটাই তো বলগুলোকে। এখন কে আছে? হার্দিক পান্ডে আছে, এরপর আছে আন্দ্রে রাসেল, এরা যেমনে বলগুলোকে মারে, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারগুলো, এদের তো মায়া দয়া নাই। এই বল একটা 2 মাইল একটা চেঞ্জ করতে হতো, কিন্তু আসলে এই বলগুলোতে উন্নত মানের ন্যানো প্রযুক্তি ব্যবহার করা হয়। যার কারণে এই ন্যানো প্রযুক্তি ব্যবহার কারণে বলগুলো নষ্ট হয় না, বেঁকে যায় না। ওরা যেমনে পিটায় দেখিও বলগুলো এক পাশ ঢুকে যাইতে হতো, কিন্তু ঢুকে না কেন? কারণ হচ্ছে প্রযুক্তির ব্যবহার বেশি। এরপরে আরেকটা জায়গায় ব্যবহৃত হয়, সেটা হচ্ছে চিপসের প্যাকেটের ভিতর। চিপসের প্যাকেট, চিপস দেখিও তো কয়টা চিপস দেয়? 10-20টা হাইয়েস্ট, 10 টাকা 15 টাকা নিয়ে নেয়, 10-20টা চিপস দেয়। আসলে এখানে প্যাকেটের কস্ট আছে। চিপসের প্যাকেটের ভিতর যে প্রলেপটা দেওয়া হয় বাতাস যাতে না ঢুকে 5-6 মাস পর্যন্ত, ভিতরের চিপসগুলো যাতে নষ্ট না হয়, এখানে ন্যানো প্রযুক্তি ইউজ করা হয় যাতে কোনোভাবেই শুষ্কভাবেও বাতাস এই পার থেকে আসতে না পারে। এবং ভিতরে ব্যবহার করেন নাইট্রোজেন গ্যাস। কেউ তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহৃত হয়? নাইট্রোজেন গ্যাস ব্যবহৃত হয়। এই যে এই গ্যাসগুলো ব্যবহার করার কারণে চিপসগুলো তাজা থাকে, 5-6 মাস পর্যন্ত এগুলো চুপসে যায় না। তাহলে বুঝাইতে পারছি ন্যানো প্রযুক্তি কোথায় কোথায় ব্যবহৃত হয়। সবাই কি উত্তরটা পেয়েছো?
যে দেখবা আমি যা মুখ থেকে বলেছি সব আমার বইতে এইভাবে পয়েন্ট আকারে আছে। একটু বলো তো উত্তর পেয়েছো কিনা সবাই, একটু বলো যে ন্যানো প্রযুক্তির ব্যবহার মেয়েরা কি রাগটাগ করছে নাকি? স্যার মিষ্টি খাওয়াম আপনাকে। তোমরা এত খুশি কেন ছেলেরা? আমি তো সত্য কথাই বলেছি, আমি 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 মেকআপের বিরুদ্ধে না, তবে আমি ন্যানো টেকনোলজি বোঝাতে গিয়ে আসল উদাহরণটা দিলাম আর কি। এখন তোমাদের মুখস্থ হয়ে যাবে ব্যাপারটা, কোনোটা মনে না থাকলে অন্তত এটা মনে থাকবে। আচ্ছা যাই হোক, সবার আচ্ছা ক্লাস কেমন লাগতেছে বলো তো, সবার ক্লাস কেমন লাগতেছে? সবার এতক্ষণ যা বলছি সবই তো সুবিধা। এই যে এতক্ষণ যা বললাম সবই কি সুবিধা। অসুবিধা কোনগুলো? অসুবিধা এগুলাই আর কি। ধরো প্রযুক্তি যত বেশি হচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। তুমি আগে এক সময় ন্যানো প্রযুক্তি যত বেশি ইউজ করতে জিনিসের দাম বেড়ে যায় এবং বিভিন্ন আণবিক শক্তি বেড়ে যাচ্ছে। এই যে তোমরা যেগুলো দেখো হাইড্রোজেন বোমা থেকে শুরু করে এখানেও কিন্তু বিভিন্ন ন্যানো প্রযুক্তির ব্যবহার আছে। ধনসাত্ত্বিক বিদ্যার মধ্যে প্রভাব পড়তেছে। মানুষজন বিভিন্ন জীবাণু অস্ত্র তৈরি করতেছে এই ন্যানো প্রযুক্তির মাধ্যমে। অনেক অসুবিধাও আছে, ঠিক আছে, তবে সুবিধাগুলাই আসবে। সুবিধাগুলো যেভাবে লিখছি সেগুলাই আসবে। আমার বইতে লেখা আছে, পয়েন্টগুলো একবার পড়ে নিবা। এবার দেখো বইতে তোমরা সবাই এবার একটা জিনিস লক্ষ্য করো, আমার বইতে কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেওয়া আছে। তোমরা সংজ্ঞাগুলো অনেকে বুঝবে না, আমি ওই সংজ্ঞাগুলো একবার বলে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। ওকে, তোমাদের সংজ্ঞাগুলো সবাই একবার ডান লিখো তো, সবাই একবার ডান লিখো। আজকে কি ক্লাস হবে সেটা অনেকে জানে না, বাকিরা কই? সবাই একটু ডান লিখো তো দ্রুত গতিতে। দ্রুত গতিতে সবাই ডান লিখো। আচ্ছা সবাই একটু ডান লিখো দ্রুত গতিতে। আচ্ছা ফাইন। ক্লাস কেমন লাগতেছে তোমাদের? এ পর্যন্ত ক্লাস কেমন লাগতেছে? মেহেরিন সানজিদা ভর্তি মাত্র হয়েছে, বই পেয়ে যাবে। যারা ভর্তি হয়েছে তারা 4-5 দিনের মধ্যে বই পেয়ে যাবে। আর তোমাদের বই কালকে পাওয়ার কথা, যারা কক্সবাজারের কালকে বই পাওয়ার কথা। আচ্ছা আমরা সবাই প্রথমে যে সংজ্ঞাটা শিখবো সেটা হচ্ছে ভাইরাস। ভাইরাস আসলে শিকার কিছু নাই, ভাইরাস থেকে পূর্ণরূপটা আসতে পারে। তোমরা এটা একটু দেখো, সেটার নাম হচ্ছে ভাইরাস। ভাইরাস হচ্ছে ভাইটাল ইনফরমেশন আন্ডার সিজ। রিসোর্সেস আন্ডার সিজ। সবাই একটু লিখে রাখো। এটা আবিষ্কার করে কে? ভাইরাস আবিষ্কার করা হচ্ছে ফ্রেড কোহেন। ভাইরাস আবিষ্কার করে, ওনার নাম কি? ফ্রেড কোহেন। ভাইরাস হচ্ছে একটি ক্ষতিকারক প্রোগ্রাম, ঠিক আছে। জীবাণু লিখবা না আল্লাহর রাস্তা, আইসিটিতে লিখতে হবে ক্ষতিকারক প্রোগ্রাম। তোমরা বায়োলজিতে আসলে লিখবা জীবাণু, কিন্তু এখানে লিখবা ক্ষতিকারক প্রোগ্রাম, ঠিক আছে। যদি লেখা আসে ভাইরাস ক্ষতিকারক জীবাণু, এটা বায়োলজি না, এটা আইসিটিতে ক্ষতিকারক প্রোগ্রাম লিখতে হবে। ওকে, ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। ওকে, মানে এক কথায় হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য এবং সম্পদগুলা কি করছে? সিজ করা মানে কি হচ্ছে? আটকে ধরা, মানে এগুলাকে হ্যাক করে ফেলা আর কি, সহজ বাংলায়। এরপরে দেখো, এরপরে যে সংজ্ঞা সেটার নাম হলো স্প্যামিং। এটা হচ্ছে একটু ভালো করে, এই প্রত্যেকটা টার্ম আমার মুখ থেকে যা যা কথা বের হচ্ছে এগুলা মুখস্থ রাখবা। প্রতিটা টার্ম আমি একটা বলবো, আমার মুখ থেকে যেটা বের হচ্ছে সেটা মনে রাখলে নৈর্ব্যক্তিক আসলেও পারবে, সংজ্ঞা আসলেও পারবে। স্প্যামিং হচ্ছে অনাকাঙ্ক্ষিত মেইল। আমরা যখন আমাদের মেইল খুলি, যারা মেইল রেগুলার ইউজ করে, দেখবো মেইল বক্সে অতিরিক্ত মেসেজ আসতে থাকে, বিভিন্ন আজাইরা উল্টা পাল্টা, টুইটারের মেসেজ, ফেসবুকের মেসেজ, তারপরে বিভিন্ন বিজ্ঞাপন, এই যে বিভিন্ন ধরনের অযাচিত মেইল আসতে থাকে। এই যে বিভিন্ন ধরনের যে অযাচিত মেইলের যে ভান্ডার আমাদের ইনবক্সকে বিনা কারণে আসতে থাকে, সেগুলাকে বলা হয় স্প্যামিং। যেমন এটাকে আমরা এক প্রকার মোবাইলের ভাষায় যদি বলি,
মোবাইলে আমরা দেখো না বারবার বিভিন্ন কোম্পানি থেকে এই সেই থেকে অ্যাড আসতেই থাকে না, অনেক সময় আমরা বিরক্ত হয়ে যাই। আশা করতেছি প্রিয়জনের মেসেজ, এমন সময় আসে কার মেসেজ, উল্টাপাল্টা মেসেজ আসে, মেজাজটা খারাপ হয় না? এই যে উল্টা পাল্টা যে মেসেজ আসে, ইনবক্সকে যে ফোল করে ফেলে, এই যে এটার নাম হলো স্প্যামিং। তাহলে সবার কি মনে থাকবে স্প্যামিং কি জিনিস? অনাকাঙ্ক্ষিত মেসেজ, যেটা আমি আশা করি না, যেটা আমার কাছে কোনো গুরুত্ব নেই, শুধু শুধু আসতে থাকে, এসে এসে আমার ইনবক্সকে জমায় ফেলতেছে। হাজার হাজার আসে, 500-600 আসে, মেলে এরকম আসে, আমার মেলে তো ঢুকাই যায় না, এমন অবস্থা, আস্তে 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 ভর্তি ভর্তি হয়ে যায়। এগুলাকে বলে স্প্যামিং। সবাই একটু বলো ক্লিয়ার কিনা, সবাই একটু বলো। স্যার এখন তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, যে স্যার এই স্প্যামিং কোত্থেকে আসে, মেসেজগুলো কোত্থেকে আসে? এই যে তোমরা বিভিন্ন জায়গায় ইমেল টিমেল দাও না, ইন্টারনেটে ইমেল দাও না বিভিন্ন জায়গায়, ওখান থেকে তোমাদের মেইলগুলো নেওয়া হয় এবং তারা এগুলোর থেকে অ্যাডগুলো পাঠায়, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েবসাইটে ঢোকার জন্য চেষ্টা করো, তখন মেইল দাও। এই যে যেখানে যেখানে মেইলগুলো দাও, তখন থেকে তোমার অযাচিত মেইল আসতে থাকে। ওকে, এর পরবর্তী যেটা, সেটা হচ্ছে স্পুপিং। ঠিক আছে, স্পুপিং জিনিসটা নিয়ে তোমরা আসলে সবাই জানো, কিন্তু আসলে জানো না যে এটা হচ্ছে স্পুপিং। ওকে, স্পুপিং একটু লিখে রাখো, স্পেলিংটা কিরকম। স্পুপিং সবাই জানো, এটা কিরকম স্যার? স্পুপিং জিনিসটা হচ্ছে, আমরা মাঝে মাঝে বিভিন্ন লিঙ্ক দেখি না, আইফোন 12 জিতুন, এরকম বিভিন্ন ধরনের আজেবাজে লিঙ্ক আসে না? আপনি এগুলা মেসেজটা শেয়ার করেন 5 জনকে, 50 জনকে, তারপরে তোমরা আমাদেরকে শুদ্ধ পাঠাই দাও না আবেগে, কি পাওয়ার জন্য? আইফোন 13 পাওয়ার জন্য। বা তোমাদের বিভিন্ন ধরনের আইডি হ্যাক করে টাকা চায় আরেকজনের কাছে, করে না? তার মানে যে টাকা চাচ্ছে সে কি তোমার বন্ধু নাকি আরেকজন? তার মানে সে আইডেন্টিটি চুরি করে আরেকজনের কাছে কি চাই? টাকা চাই। এই যে এটাকে বলা হয় স্পুফিং, মানে একজনের আইডেন্টিটি চুরি করে প্রতারণার আশ্রয় নেওয়া। আইডেন্টিটি চুরি করে কি করা? প্রতারণার আশ্রয় নেওয়া, এটাকে বলা হয় স্পুফিং। এটার সাথে ফিশিং এর একটা মিল আছে। ফিশিং আরেকটা দেখো, ফিশিং মানে হচ্ছে কি রকম? এটা দেখো, এটাও একটা চুরি, এখানে যা পড়াচ্ছে সবই চুরি। স্পুফিং হচ্ছে এক ধরনের প্রতারণা। ফিশিং হচ্ছে কি, ধরো তোমাকে বিকাশ থেকে ফোন দেয়, বিকাশ থেকে নাহিদ বলছি, ঠিক না? আসলে বিকাশ থেকে যে ফোন দিচ্ছে, ওরা কি আসলে বিকাশ থেকে ফোন দিছে? আমাকে একটু বলো। ফোন দেয় নাই, সে মিথ্যা কথা বলে প্রতারণার আশ্রয় নিয়েছে একটা কোম্পানির নামে, আর তুমিও কোম্পানির নামে বিশ্বাস করে তাকে টাকা দিয়ে দিছো। এক কথায় ফিশিং মানে সে জাল বসাইছে তোমার জন্য। আমিও ছোটবেলায় একবার 5,000 টাকা দিয়ে দিছিলাম, নতুন নতুন যখন বিকাশ হচ্ছে, মানে কান্নাকাটি করতেছে, আপনার কাছে টাকা চলে গেছে এই সেই। তা আমি বুঝতে পারি না, আবেগে, ভালো মানুষ বেশি তো দিয়ে দিছি, পরে দেখতেছি আমার ব্যালেন্স থেকেই চলে গেছে। যাই হোক, এটা অন্য কথা। তো এই যে ফিশিং এর শিকার কি? ফিশিং হচ্ছে কি, কোনো কোম্পানির নাম বা কোনো বড় একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে প্রতারণা করা। আর স্পুপিং কি জিনিস? স্পুপিং হচ্ছে কি, ব্যক্তিগতভাবে প্রতারণা করা, মানে পার্সোনালি কোনো প্রতিষ্ঠানের আশ্রয় নেওয়ার দরকার নেই, এমনি তোমাকে ধোঁকা দিয়ে প্রতারণা করবে। আর এটা ফিশিং হচ্ছে, ধরো বলবে যে আমি দারাজ থেকে বলতেছি, আমি এই ওয়েবসাইটটাকে বলতেছি এটা খুব অথেন্টিক, এই সেই বলে তোমাকে একটা ফর্ম ফিল আপ করাবে, তারপরে দেখবে তোমার সব কিছু নিয়ে নিছে, আসলে এটা কোনো অরিজিনাল ওই কোম্পানি ছিল না। আবার একটু সহজ বাংলায় বলি, যারা মাথায় এখনো নিতে পারো না, একটু আস্তে আস্তে বলি। সেটা হচ্ছে, প্রথমে বলছে স্প্যামিং এর সাথে কেন কোনো সম্পর্ক নেই, অনাকাঙ্ক্ষিত মেইলের সাথে মেসেজের সম্পর্ক, এটা চলে গেল। স্পুপিং হচ্ছে কেউ যদি প্রতারণা করে, ধোঁকাবাজি করে কারো কাছ থেকে কিছু হাতিয়ে নেয় অনলাইনের মাধ্যমে, তাহলে সেটা হচ্ছে স্পুপিং। আর সেই জায়গায় যদি কোনো কোম্পানির নাম দিয়ে প্রতারণাটা করে, যেমন বিকাশের নাম দিয়ে প্রতারণা করে, দারাজের নাম দিয়ে প্রতারণা করে, তারপরে ধরো বিভিন্ন ইমেইলের নাম দিয়ে প্রতারণা করে, এই যে বিভিন্ন উপায়ে যে প্রতারণার আশ্রয় নিয়ে তোমার ইনফরমেশন হাতিয়ে নিচ্ছে, সেটা হচ্ছে ফিশিং। এটা হচ্ছে যে কোনোভাবে হাতিয়ে নেয় স্পুপিং, কোনো কোম্পানির নাম দিয়ে হাতিয়ে নিলে হচ্ছে ফিশিং। আমার বইতে লেখা আছে খুব সুন্দর করে, এক লাইন পড়লেই হবে। এরপর আরেকটা যেটা, সেটা হচ্ছে হ্যাকিং তোমরা সবাই পরিচিত। ও আচ্ছা, আরেকটা আছে স্নিফিং, আরেকটা আছে, এটা একটু দেখো, স্নিফিংটা একটু দেখো, এটা একটু দেখো ভালো করে। হ্যাঁ সরি, এটা পি না এফ হবে, এটা স্নিফিংটা একটু দেখো। স্নিফিং কি জানো? স্নিফিং হচ্ছে, মনে করো তুমি এই পয়েন্ট থেকে ট্রান্সমিটার লাইন থেকে রিসিভার লাইনে ডাটা পাঠাচ্ছ, খুব ভালো করে শোনো,
ট্রান্সমিটার লাইন থেকে কোথায় ডাটা পাঠাচ্ছি, রিসিভার লাইনে ডাটা পাঠাচ্ছি। এই যে এখান থেকে এটা ট্রান্সমিটার বক্স, এখান থেকে রিসিভারের কাছে ডাটা পাঠাচ্ছি। একজনে কি করছে জানো, এই পথের মধ্যে লাইনের মধ্যে জাল করে চুরি করে ফেলছে, মানে রাস্তা দিয়ে ওটাই নিছে আর কি। মেয়ে একটা স্কুলে যাচ্ছিল, কলেজে যাচ্ছিল, ছেলে একটা যায় এটাকে তুলে নিয়ে চলে আসছে। তাহলে গন্তব্যে পৌঁছানোর আগে হাইজ্যাক, এটা হচ্ছে এক প্রকার কি, এটাই হচ্ছে স্নিফিং। এই কাজটা যদি অনলাইনে করা হয়, মনে করে একটা ডাটা সেন্ডার থেকে রিসিভার বক্সে যাচ্ছে, এমন সময় তুমি তার কেটে ডাটাগুলো মধ্য থেকে কালেক্ট করে ফেলছো, তুমি তোমার লাইনে নিয়ে গেছো। মনে করো ডিস লাইনে ডাটা পাঠাচ্ছ, ডিসের অর্ধেকে কেটে দিয়ে তুমি কানেকশনটা নিয়ে তোমার বাড়িতে নিয়ে গেছো। এই যে তুমি যে পথে ট্রান্সমিশন লাইনে যে চুরিটা করলা, সেটার নাম হচ্ছে স্নিফিং। মানে তথ্য যখন কোনো মাধ্যমে চলাচল করে, সে মাধ্যম থেকে যখন কোনো ডেটা চুরি হয়, সেই ডেটা চুরি যে হচ্ছে মাধ্যম থেকে, সেটাকে বলবো আমরা কি, স্নিফিং। সবার এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? সবার এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? ঠিক আছে, সবার এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলো। স্নিফিং পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু? তারপরে আমি আর 2টা টপিক আছে, শেষ, আমাদের পড়া প্রায় শেষ, সবাই একটু প্রায় শেষ। ওকে ওকে, যেভাবে বলতেছি মুখ দিয়ে সেভাবে বইতে লেখা, সুতরাং কনফিউজ হওয়ার কোনো কারণই নেই। মুখ দিয়ে যেরকম বলতেছি সেভাবেই বইতে লেখা আছে। তোমাদেরকে এই জন্য বারবার বলি, বইগুলো শেষ হয়ে যাওয়ার আগে কালেক্ট করে ফেলো, কিন্তু পাবে না, আমি বলতেছি পাবে না। আমার বই আছে আর 40টা বই আছে, তো ঈদের আগে তো আর ছাপাবো না, তো তোমরা যারা ঈদের আগে কিনবা, সুতরাং তারা খুব দ্রুত কিনে ফেলো। ঈদের আগে, ঈদের পরেও আমার পরীক্ষা থাকবে, তো সুতরাং আসলে সব মিলাই দেখা যাবে লেটই হবে। হ্যাকিং জিনিসটা কি জানো? হ্যাকিং হচ্ছে কি, আরেকজনের পারমিশন ব্যতীত, মনে করো অন্যজনের পারমিশন ব্যতীত তার কম্পিউটারে ঢুকে, তার সিস্টেমে ঢুকে তার ক্ষতি করা, এটা হলো হ্যাকিং এক কথায়। যেমন ফেসবুক আইডি হ্যাকিং বলি না, তাহলে সেখানে কি তোমার পারমিশন আছে? নেই। তোমার আইডিতে ঢুকে অন্যের কাছে টাকা চাচ্ছে, সেটা তোমার ক্ষতি করতেছে না? এই যে তোমার আইডেন্টিটি চুরি করে, তোমার আইডিতে ঢুকে তোমার সিস্টেমকে হ্যাক করে আরেকজনের থেকে সে যে চুরি করতেছে, সেটাই হচ্ছে হ্যাকিং। তবে একটা কথা মনে রাখবে, হ্যাক 2 প্রকার আছে, একটা হচ্ছে হোয়াইট হ্যাকার আর একটা হচ্ছে ব্ল্যাক হ্যাকার। হ্যাকার 2 প্রকার, হোয়াইট হ্যাকার, ব্ল্যাক হ্যাকার। হোয়াইট হ্যাকারের দাম কিন্তু অনেক বেশি পৃথিবীতে। হোয়াইট হ্যাকার কি জানো? যেমন তুমি যদি আজকে গুগলের কোনো ভুল ধরতে পারো, গুগলের যে ওয়েবসাইট, সেখানে যদি তুমি আজকে কোনো ভুল ধরতে পারো, ফেসবুকের কোনো ভুল ধরতে পারো, তাদের সোর্স কোডে, তাদের যে কমিউনিকেশনের যে মিডিয়া, এই মিডিয়ার মধ্যে যদি তুমি কোনো ফল্ট দেখাতে পারো, এবং তুমি যদি কারণ বলতে পারো এই ফল্টে এই কারণে হয়েছে, তোমাকে তারা কোটি কোটি টাকা দিয়ে দেশ থেকে নিয়ে যাবে কালকে। তোমাকে তখন কেউ তোমাকে বকা দিবে না। এরা হচ্ছে হোয়াইট হ্যাকার। হোয়াইট হ্যাকার হচ্ছে কি, একটা ওয়েবসাইটের ভালো দিক খুঁজে বের করে। বিভিন্ন কোম্পানিতে এরকম হোয়াইট হ্যাকার রাখে, ওদের কাজ হচ্ছে শুধু কোম্পানির কি কি ফল্ট আছে সেগুলো খুঁজে খুঁজে বের করা। আর যারা ব্ল্যাক হ্যাকার, তারা কি করে? ব্ল্যাক হ্যাকার যারা, তারা হচ্ছে শুধু ক্ষতি করে। এই যে ব্যাংক থেকে, এটিএম থেকে টাকা, সিস্টেম হ্যাক করে টাকা নিয়ে যায়। বাংলাদেশ ব্যাংক থেকে অনেকগুলো টাকা নিয়ে গেছে, দেখো নাই? যেমন ধরো তোমার অ্যাকাউন্ট আছে 20,000 টাকা, তুমি হ্যাকিং করে এটাকে বানাই ফেলছো 2 লাখ। এবার তুমি 2 লাখ টাকা তো উঠাইতে পারবা, কারণ তোমার আইটি কার্ডে দেখাচ্ছে 2 লাখ টাকা। তোমার অ্যাকাউন্টে 2 লাখ দেখালে তো তুমি এটিএম থেকে 2 লাখই উঠাইতে পারবে। এমন তো না যে এটিএম এ তোমার কয় টাকা আছে সেই হিসেবে তো এটিএম এ টাকা দেয় না। তোমার যত টাকা আছে তুমি ওভাবেই উঠাইতে পারবা। তার মানে তোমার হ্যাক করে শুধুমাত্র নাম্বারটা বাড়ানো দরকার। কথা বুঝাইতে পারছি? এরপরে আরেকটা যেটা, সেটা হচ্ছে সফটওয়্যার পাইরেসি। সফটওয়্যার পাইরেসি কি জিনিস স্যার? সফটওয়্যার পাইরেসি হচ্ছে, আমি বলি এই ক্লাসগুলো অনেকেই করে না, কিন্তু আসলে এই ক্লাসগুলো থেকে যে তুমি কত কিছু শিখতে পারবে, ক্যান ইউ ইমাজিন? আজকে যারা ক্লাসগুলো করেছো, দেখো কত কিছু শিখতে পারছো। এগুলো ব্যক্তিগত জীবনে না, তুমি বিসিএস দিবা, ভবিষ্যতে জব করবা, তোমার সব জায়গায় কিন্তু এই জিনিসগুলো লাগবে। এই জন্য চ্যাপ্টার 1-2 ক্লাস কখনো মিস দিবা না। চ্যাপ্টার 1-2 ক্লাসগুলো আমি এত বেশি ইনফরমেশন দিয়ে নিই যাতে স্টুডেন্টরা অনেক কিছু জানতে পারে। সত্যি আমি যদি মনে হতো তোমরা যদি বিরক্ত না হতো, আমি আরো অনেক লেন্থি কথা বলে পড়াইতাম।
কিন্তু এখন আমি যতটুকু তোমাদের পরীক্ষা দরকার বা যতটুকু জানার জন্য দরকার ততটুকু পড়াই। অনেক কিছু বলতে এসেও বলি না, কারণ টপিক অনেক লম্বা হয়ে যাবে। এরপর দেখো সফটওয়্যার পাইরেসি জিনিসটা কি। সফটওয়্যার পাইরেসি মানে হচ্ছে কি, ধরো আমি একটা সফটওয়্যার বানাইছি, এখন এটাকে কি করছে একজনে চুরি করে আমার কোডিং, আমি যে কোড করে সফটওয়্যারটা লিখছি, আমি একটা প্রোগ্রাম করেই তো সফটওয়্যারটা বানাইছি, আমার প্রোগ্রামটা একজনে বানায় কিছু পরিবর্তন করে দিয়ে সে তার নামে চালাই দিছে। আমার প্রোগ্রামটাকে সে নিজে নিয়ে চুরি করে নিয়ে সে একটু একটু বদলাই দিয়ে তার নামে চালাই দিছে, সেটা হচ্ছে সফটওয়্যার পাইরেসি। মানে একজনের সফটওয়্যারকে চুরি করে, সোর্স কোড চুরি করে অন্যজনে কি করা, ব্যবহার করা, বা সে নিজের নামে ব্যবহার করে, সেটার নাম হচ্ছে সফটওয়্যার পাইরেসি। ঠিক সেম এটা যদি বইয়ের ক্ষেত্রে হয়, যেমন ধরো এখন আমাদের আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় অনেক পপুলার, না হলে 11 দিনের মাথায় 700-800 বই সেল হয়ে যাওয়া। 1000 সেল হয়েছে 11 দিনে, লাস্ট 11 দিনে 1000 বই সেল হওয়া। তুমি চিন্তা করো, 14 তারিখ বই বের হয়েছে, আজকে 25-26 তারিখ, তাহলে কয়দিন হয়েছে? 11 দিন, 12 দিন। এই 12 দিনের মধ্যে 1000 বই শেষ হয়ে যাচ্ছে, তো চিন্তা করো। তো এই যে এই বইটা যদি কেউ কপি করে ওর নামে চালাই দেয়, তাহলে সেটা হচ্ছে প্লেজিয়ারিজম। গত ক্লাসে আমাকে ইনবক্সে মেবি কেউ একজন প্রশ্ন করেছিল, স্যার এখানে প্লেজিয়ারিজম কি? বিশ্বগ্রামের 11 নম্বর পয়েন্ট বা 13 নম্বর পয়েন্ট মেবি বিশ্বগ্রামের অসুবিধা সমূহের মধ্যে। এই যে প্লেজিয়ারিজম হচ্ছে একজনের সাহিত্যকর্মকে অন্য আরেকজনে আংশিক বা সংক্ষিপ্ত কিছু পরিবর্তন করে চালাই দেওয়া। যেমন তোমরা ছোটবেলায় স্কুলের ম্যাগাজিনে কবিতা দেওয়ার জন্য পত্রিকা থেকে কবিতা চুরি করতা, অনেকেই করছো, পত্রিকা থেকে কবিতা একটা নিয়ে দিয়ে দিছো স্কুলের ম্যাগাজিনে। এই যে এটাই হলো প্লেজিয়ারিজম। আমাদের বইটা যদি কেউ নকল করে, এটা প্লেজিয়ারিজম। তারপরে হচ্ছে সফটওয়্যারকে নকল করলে বলে সফটওয়্যার পাইরেসি, আর বইকে নকল করলে বলে প্লেজিয়ারিজম। কথা ক্লিয়ার? বাকিটা বইতে আছে, একবার পড়ে নিবা, মাথার মধ্যে একদম চিরস্থায়ীভাবে বন্দোবস্ত হয়ে যাবে। ঠিক আছে? লর্ড কর্নওয়ালিস বন্দোবস্ত করছিল না, চিরস্থায়ী বন্দোবস্ত? তোমার মাথায়ও তানভীর স্যারের বই পড়ো, বন্দোবস্ত হয়ে যাবে, চিরস্থায়ী বন্দোবস্ত। এবার বলো যে সবার কথা ক্লিয়ার কিনা। যাই হোক সবার কি আজকে যা যা বলেছি, এই ক্লাসটি যতটুকু পেরেছি ইনফরমেটিভ করার এবং প্রত্যেকটা টপিককে নোট করে দেওয়ার চেষ্টা করেছি। সবাইকে হ্যাপি কিনা? ক্লাস করে কেমন লাগলো? নেটের জন্য কিছু বুঝি না, আসলে অনেক জায়গায় নেটের সমস্যা থাকে, তবে আমাদের এখানে তো নেটের কোনো প্রবলেম থাকার কথা না। রেকর্ড ক্লাস করে নিবে, যতক্ষণ আমাদের ক্লাস শেষ হবে তখনই আবার রেকর্ড ক্লাসটা শুরু করবে। ওকে, সবাই একটু কমেন্ট করো দ্রুত গতিতে যে কেমন লাগছে ক্লাসটা আজকের। দেন আমরা আজকের মতো এখানে শেষ করব ইনশাল্লাহ। আর আগামীকালকে পেইড গ্রুপে ক্লাস হবে চ্যাপ্টার 2 লেকচার 1। আমি সবাইকে অনুরোধ করবো পেইড বেস 7 তোমরা আগামীকাল থেকে ক্লাসে বসে যাবা, কোনো ক্লাস মিস দিবা না। আর এখন থেকে টানা ক্লাস হবে, আর আশা করি মিস হওয়ার কোনো সুযোগ নেই। চ্যাপ্টার 2 লেকচার 1 হবে আগামী ক্লাসে, অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছুই জানতে পারবে। ওকে ক্লিয়ার স্যার, বাট টপিকগুলো মনে রাখতে কষ্ট হয় তোমার, যেহেতু আমি আজকে লেকচার শুনেছ, এখনই তোমার উচিত বইটা পড়ে ফেলা। তোমার উচিত হচ্ছে এখনই বইটা সুন্দরভাবে লাইন বাই লাইন পড়ে ফেলা। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো ক্লাস করেছি, অনেক ভালো লেগেছে, ইনশাল্লাহ সব কিছুই ভালো লাগবে। আর তোমাদেরকে বারবার বলতেছি, তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাজেস্ট করবে, যেহেতু আজকে থেকে কোনোভাবেই আমরা ফ্রি ক্লাসে আসবো না। আর তোমাদেরকে এই কথাটাও বলে রাখি, পেইড গ্রুপের কোনো ক্লাস কারোর সাথে শেয়ার করা দণ্ডনীয় অপরাধ। এটা করলে রেজাল্ট ভালো হবে না, গ্যারান্টি। এটা আমার পক্ষ থেকে একটা ওয়ার্নিং, মনে রাখিও। তোমরা যারা শেয়ার করবা মনে রাখবা তোমার নিজের ক্ষতি করতেছো, ওর কিছু হবে না, তোমারই হবে। ক্লিয়ার? আচ্ছা যাই হোক, ওকে ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভরাত্রি।